সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা ভেক্টরের চতুর্থ ক্লাসটা করব। তো আশা করি সবাই খুব ভালো আছো, আমিও তোমাদের দোয়ায় খুব ভালোই আছি। হ্যাঁ, ওকে, সবাই দ্রুত একটু জয়েন হয়ে যাই আমরা। অনেক অনেক নাম, অনেক অনেক কমেন্ট আসতেছে, এত কমেন্ট আসলে পড়া যাচ্ছে না। রাকিবুল ইসলাম রাকিব, এমডি জিসাদ, পূর্ণিমা রানী, আল ফয়সাল আহমেদ, আহসানুল আহমেদ, সীমান্ত, জান্নাতুল ফেরদৌস, ইফতেখার জাহান সিয়াম। ওকে, সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। ফয়সাল আহমেদ, তারপরে এমডি জুলকার, সঞ্জিত জিম। ওকে, মোটামুটি সবাই যুক্ত হয়ে যাও, দ্রুত যুক্ত হয়ে যাও। আজকে আমরা ভেক্টরের 4 নম্বর ক্লাসটা করব। তো শোনো, আমরা আজকে কি কি পড়বো একটু প্রথমে বলে নিই। আজকে আমরা ম্যাথ প্রবলেম সলভ করব। আজকে আমরা এই অধ্যায়ের ফার্স্ট ম্যাথ প্রবলেম সলভ করব। আমরা গত ক্লাসে লব্ধির মান ও দিক নির্ণয়ের জন্য সামান্তরিক সূত্রটা দেখছিলাম। তো সামান্তরিক সূত্রের সাহায্যে কিভাবে দুইটা ভেক্টরের লব্ধির মান ও দিক নির্ণয় আমরা করতে পারি সেইটা আমরা জানি। সেই সূত্র আমাদের হাতে আছে। তাহলে সূত্রটা একটু মনে করো, সূত্রটা একটু খাতা উল্টাই মনে করো। দেখো তো সূত্রটা কি ছিল, সামান্তরিক সূত্রটা কি ছিল। যদি একই সাথে কোনো বিন্দুতে দুটো ভেক্টর ক্রিয়া করে, পি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর, এবং ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ যদি হয় আলফা। দেখো, শুধু আমি যদি তোমাকে দুটো ভেক্টর বলে দিই, তুমি কিন্তু লব্ধির মান বের করতে পারবা না। ওই দুটো ভেক্টর কত কোণে পরস্পর ক্রিয়ারত এটা যদি না বলে দিই, কোনটা যদি না বলে দিই, তাহলে তুমি কিন্তু লব্ধির মান ও দিক বের করতে পারবা না। তাহলে আমি দুটো ভেক্টরের মান বলে দিব, তারা কত কোণে ক্রিয়ারত সেইটা আমি বলে দিব, তাহলে তুমি লব্ধির মান ও দিক বের করতে পারবা সামান্তরিক সূত্রের সাহায্যে। এইটা হচ্ছে লব্ধি আর, ওই দুই বাহুর ছেদবিন্দুগামী কর্ণ হবে লব্ধি, যদি সামান্তরিক এভাবে আঁকা হয়। তাহলে লব্ধির মান নির্ণয়ের সূত্র ছিল আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। আর দিক নির্ণয়ের সূত্র, ধরো আমি পি এর সাথে লব্ধির কোণ নিলাম থেটা। তো দিক নির্ণয়ের জন্য তোমাদের একটা সূত্র শিখাইছিলাম, শর্টকাট। থেটা লিখে ট্যান ইনভার্স লিখে একটা দাগ দিবা। দেওয়ার পরে কি ছিল নিয়ম বলো, কি ছিল? দেওয়ার পরে কি নিয়ম ছিল? যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। পি এর সাথে অ্যাঙ্গেল, পি থাকবে সিঙ্গেল। বাদ বাকি কে? কিউ। ট্যান যেভাবে লিখি, ট্যান মানে সাইন বাই কজ, তাহলে উপরে সাইন আলফা, নিচে তাহলে কজ আলফা। তাহলে কনফিউশনের কিছু নাই। তাহলে এই দুইটা সূত্র সুন্দর করে মাথায় রাখতে হবে। সূত্র তুমি ভুলে যাও, তাও দেখবা সূত্র মনে থাকবে। মানে সূত্র মানুষ কি করে, কষ্ট করে সূত্র মনে রাখে। তুমি দেখবা কষ্ট করে সূত্র ভুলে যাইতেছো, ঠিক আছে? তুমি সূত্র ভুলেই যাইতে পারতেছো না। সূত্র ভুলে যাওয়ার জন্য কষ্ট করা লাগতেছে, মনে রাখার জন্য কষ্ট করা লাগবে না। তো চলো আমরা একটু সূত্র দুইটা একটু দেখে নিলাম। এবার আমরা প্রবলেম সলভ করব। তাহলে আমরা শুরু করি। 1 নম্বর প্রবলেম লিখো, দুটি বলের বৃহত্তম লব্ধি 17 নিউটন। যেহেতু বল বলছি তাহলে একক হচ্ছে নিউটন। তারা পরস্পর লম্বভাবে ক্রিয়ারত থাকলে লব্ধির মান, লম্বভাবে 90 ডিগ্রি কোণে আর কি, লম্বভাবে ক্রিয়ারত থাকলে তখন লব্ধি 13 নিউটন। বল দ্বয়ের মান নির্ণয় করো। বল দ্বয়ের মান নির্ণয় করো, ঠিক আছে? এটা হচ্ছে কোশ্চেন। তাহলে আমরা সামান্তরিক সূত্র জানি, সেই সামান্তরিক সূত্র দিয়ে আমরা হিসাব নিকাশ করে দুইটা ভেক্টর অর্থাৎ দুইটা বল তার মান বের করতে পারবো। তো আমাদের প্রশ্নে কি বলছে, যে বল দুইটা যখন ক্রিয়ারত থাকবে এদের বৃহত্তম লব্ধি হচ্ছে 17 একক। বৃহত্তম লব্ধি, দেখো একটা ম্যাথ সলভ করার জন্য একটু চিত্র ভেবে নিতে হয় বা চিত্র এঁকে নিতে হয়। একটা প্রবলেম পড়ে কি বলতেছে সেইটা বোঝা, অ্যানালাইসিস করা, এটাই হচ্ছে ম্যাথটা সলভ করার 90%। বাদ বাকি যে 10%, সেই 10% হচ্ছে হিসাব। তাহলে ম্যাথটা পড়ে, প্রবলেমটা পড়ে প্রথমে মাথার মধ্যে আগে গেঁথে নিবা।
কি বলতেছে মনে মনে ভাববা, তারপরে তুমি খাতা কলম ধরবা। তাহলে বলতেছে বৃহত্তম লব্ধি হচ্ছে 17 নিউটন। বৃহত্তম লব্ধি কখন হয়? যখন ভেক্টর দুইটা একই দিকে ক্রিয়া করে তখন বৃহত্তম লব্ধি হয়। আর আমরা বৃহত্তম লব্ধি কিন্তু দেখছি, দুটো ভেক্টর যদি পি আর কিউ হয় তাহলে বৃহত্তম লব্ধি হয় আর ম্যাক্স হয় পি প্লাস কিউ। তা আমাদের আর ম্যাক্সের মানটা বলে দেওয়া আছে, পি প্লাস কিউ এর মানটা বলে দেওয়া আছে, যে ধরি 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 বলদ্বয় পি আর কিউ, বলদ্বয় পি ও কিউ। তাহলে আমাদের কি দেওয়া আছে? বৃহত্তম লব্ধি, দ্যাট মিন্স পি প্লাস কিউ আর ম্যাক্সিমাম, তার মান কত? তার মান হচ্ছে 17। এইটা আমার 1 নং সমীকরণ। আমাদের এই পি আর কিউ এর মানটা বের করতে হবে। তো আননোন কোয়ান্টিটি দুইটা, পি আর কিউ আননোন কোয়ান্টিটি দুইটা, ভালো করে বুঝিও, পি আর কিউ আননোন কোয়ান্টিটি দুইটা, ইকুয়েশন ভাই দুটো লাগবে, এটা হচ্ছে মূল কথা। যতগুলো আননোন কোয়ান্টিটি ততগুলো ইকুয়েশন বা ইনফরমেশন যদি না পাওয়া যায় তাহলে কিন্তু মান বের করা যাবে না। তাহলে আমরা দুটো আননোন কোয়ান্টিটি বুঝে গেছি পি আর কিউ, তাহলে দুটো ইকুয়েশন লাগবে, একটা ইকুয়েশন পাইছি, তাহলে প্রশ্ন পড়ে আর একটা ইকুয়েশন বের করা লাগবে। কি বলছে? তারা লম্বভাবে ক্রিয়ারত থাকলে, তারা যদি পরস্পরের সাথে লম্বভাবে ক্রিয়ারত থাকে, ধরো এটা পি আর এটা কিউ লম্বভাবে, তো লম্বভাবে মানে মধ্যবর্তী কোণ আলফা 90, তো লম্বভাবে যদি ক্রিয়ারত থাকে তখন যে লব্ধি, তো এটা তো আর পি আর কি, তাহলে এই লব্ধি আর পি এটা ইকুয়াল টু লম্বভাবে ক্রিয়ারত থাকলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, এই যে তার রুট, প্লাস 2p কিউ কজ আলফা 90, ওটা লিখলাম না। তাহলে এটার মান কত দেওয়া আছে? এটার মান দেওয়া আছে 13, যেটা হচ্ছে 13 সমান সমান রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। তো এইটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো এখান থেকে দেখো যদি বর্গ করে দেওয়া হয়, এটাকে যদি বর্গ করে দেওয়া হয় তাহলে অতএব পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার বর্গ করে দেওয়া হলে 13 বর্গ 169 এটা পাওয়া যায়। ঠিক আছে, তাহলে দুটো ইকুয়েশন পেয়ে গেলাম। একটা ইকুয়েশন হচ্ছে পি প্লাস কিউ, এটা সমান সমান 17, এটা হচ্ছে একটা ইকুয়েশন। আর একটা ইকুয়েশন হচ্ছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ারের মান হচ্ছে 169। এবার এই দুইটা ইকুয়েশন তোমার সলভ করে পি আর কিউ এর মানটা বের করা লাগবে। তো খুব সহজ, ধরো পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, ওইখানেই আমরা যাই। পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার এটা সমান সমান 169। তাহলে এখান থেকে আমি পি বা কিউ যে কোনো একটার মান যদি বসাই, যে পি ইকুয়াল টু কত 17 মাইনাস কিউ, অথবা কিউ ইকুয়াল টু কত 17 মাইনাস পি, তাহলে এটা এখানে বসাবো। পি স্কয়ার প্লাস কিউ সমান সমান 17 মাইনাস পি, যে 17 মাইনাস পি তার স্কয়ার, এটা ইকুয়াল টু 169 মানে 13 বর্গ। তাহলে এবার এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, তাহলে পি স্কয়ার 17 স্কয়ার, তাহলে 2 ইন্টু 17 ইন্টু হচ্ছে পি, তারপরে প্লাস পি স্কয়ার, এটা ইকুয়াল টু 169। তাহলে এবার ক্যালকুলেটর ধরো, পি স্কয়ার দুটো পি স্কয়ার 2p স্কয়ার, 2p স্কয়ার 17 স্কয়ার মাইনাস 169, 17 স্কয়ার, আচ্ছা আগে এইটার কাজ করি, মাইনাস 2 গুণ 17 34p, এবার 17 স্কয়ার মাইনাস 169, এই পাশে আসলে এটা, এই পাশে আসলে মাইনাস 169, তাহলে এটা করলে কত প্লাস 120, এটা সমান সমান 0। 2 যদি কমন নেওয়া যায় তাহলে পি স্কয়ার মাইনাস 17p প্লাস 60 ইকুয়াল টু 0। মিডিল টার্ম ব্রেক করব, এখানে 60 আছে, 5 বারং 60, 5 গুণ 12 60, তাহলে পি স্কয়ার মাইনাস 12p মাইনাস 5p প্লাস 60 ইকুয়াল টু 0। তাহলে পি কমন নিলে এখান থেকে পি কমন নিলে পি মাইনাস 12, এখান থেকে মাইনাস 5 কমন নিলে পি মাইনাস 12। ঠিক আছে, তাহলে পি মাইনাস 5 আর পি মাইনাস 12 এটা সমান সমান হচ্ছে 0। তাহলে অতএব হয় পি সমান সমান 5 নিউটন অথবা অর পি সমান সমান 12 নিউটন। পি সমান সমান যদি ভালো করে তাকাও, পি সমান সমান যদি 5 নিউটন হয় তাহলে কিউ সমান সমান, এখান থেকে এই যে কিউ সমান সমান 17 মাইনাস পি, তাহলে 17 বিয়োগ 5, তাহলে এটা হবে 12 নিউটন। আর পি সমান সমান যদি 12 হয় তখন কিউ হবে 17 বিয়োগ পি, 17 বিয়োগ পি 12, তখন হবে 5 নিউটন। সহজ কথা, একটা যদি 5 নিউটন হয় একটা 12 নিউটন, একটা 12 নিউটন হলে একটা 5 নিউটন, তার মানে একটা 12 আর একটা 5। তাহলে বলদ্বয়ের মান কত, অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 12 আর 5, এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে 12 আর 5। কি ক্লিয়ার? তাহলে ভাই একেবারে মান বের করা যায় না। একবারে মান কেমনে বের করবা? হিসাব করেই তো বের করতে হবে। ঠিক আছে, পি যদি 5 হয় তাহলে কিউ 12, আর কিউ যদি 5 হয় পি 12, মানে সহজ কথা একটা 12 আর একটা 5, শেষ। এটা কিন্তু আরেকটা ভাবে সলভ করা যায়, তো হিসাব নিকাশ তো অনেকভাবেই করা যায়।
যার যখন যেটা মনে আসবে, ম্যাথ মুখস্থ করবা না, ঠিক আছে, ম্যাথটা মুখস্থ করবা না, যার যখন যেটা যে নিয়মে মনে আসবে তুমি সেই নিয়মে করবা। যেমন দেখো আমরা এটাও করতে পারতাম, এটা পি প্লাস কিউ এর যদি হোল স্কোয়ার করে দিতাম, তাহলে তখন এই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের এখানে মান বসায় পি কিউ সমান সমান একটা মান পাইতাম। তো তারপরেও কিন্তু ওইভাবেও কিন্তু সলভ করা যাইতো, ঠিক আছে, ওইভাবেও কিন্তু সলভ করা যাইতো। পি প্লাস কিউ পি মাইনাস কিউ বের করে যোগ করেও কিন্তু সলভ করা যাইতো, বিভিন্নভাবেই সলভ করা যাবে। কি ক্লিয়ার? তো এই হচ্ছে ম্যাথ সলভ করার একটা টেকনিক। এবার শোনো, তাহলে এবার শোনো, এটা হচ্ছে রিটেনে আসলে এইভাবে করতে হবে। কিন্তু কথা হচ্ছে এই অধ্যায়ে এত সুন্দর সুন্দর টপিক আছে যেগুলা বাদ দিয়ে তোমার এখন এই সময় এগুলা রিটেনে আসবে না। তো ভাই কিসে আসবে? এমসিকিউতে আসবে। এখন যদি এমসিকিউতে আসে তাহলে তো তোমার অ্যান্সার করে আসতে হবে। এবার শোনো, আমার টার্গেট থাকবে এমসিকিউতে আসলে যত কম সময়ে পারি তত কম সময়ে উত্তরটা বের করা, আমার টার্গেট থাকবে এটা। তো আমি যদি এমসিকিউতে আসে আর এত কিছু যদি করি, হিসাব করি, তাহলে তো ভাই কোশ্চেনের পাশে এত জায়গাও থাকবে না আর এত সময়ও আমার দিবে না। তাহলে এমসিকিউতে আসলে কি করব? তোমার একটা শর্টকাট টেকনিক শেখাই, সেটা হচ্ছে অপশন টেস্ট। যেমন মনে করো এই ম্যাথটা ধরো এমসিকিউতে আসছে, তো আমি সোজা রাস্তায় হাঁটবো না, এমসিকিউতে আসলে আমি সোজা রাস্তায় হাঁটবো না, সোজা রাস্তায় করতে গেলে আমার অনেক সময় নষ্ট হবে। তাহলে আমি তখন কি করব? অপশন টেস্ট করব। অপশন টেস্ট কি? প্রশ্নটা পড়বো, বৃহত্তম লব্ধি হচ্ছে 17, তার মানে আমার অপশনে দেখো 4টা দেওয়া আছে অপশন। তাহলে 4টা অপশন যদি এরকম দেওয়া থাকে, তাহলে বৃহত্তম লব্ধি দ্যাট মিন্স পি প্লাস কিউ, এখানে যদি একটা পি হয় বাকিটা কিউ, তাহলে ভাই ওই দুইটা যোগ করলে পি আর কিউ যোগ করলে 17 পাওয়া যাবে। তাহলে আমি কি করবো? এখান থেকে যোগ করে চেক করে দেখবো যে কোনটায় 17 পাওয়া যাচ্ছে, যেটাই 17 পাওয়া যাবে সেটাই অ্যান্সার। পি প্লাস কিউ 17, সেটাই অ্যান্সার। চালাকি বুঝতে পারছো? তোমার এত এই লেভেলে চালাক হইতে হবে। 10 আর 7 যোগ করলে 17, 11 আর 6 যোগ করলে 17, 8 আর 9 যোগ করলে 17, 5 আর 12 যোগ করলে 17। তাহলে তুমি যেমন চালাক, টিচারও তেমন চালাক, বুঝছো? হয়তো অনেক টিচাররা এভাবে অপশন সাজাবে না, তারা সঠিক উত্তরটা রেখে বাকি অপশনগুলো এমনি এমনি বসাই দিবে। কিন্তু মনে করো আমার মতো চালাক টিচার কোশ্চেন করছে, তুমি চালাক স্টুডেন্ট, আমি ধরো চালাক টিচার, তাহলে তখন সবগুলা যোগ করলে 17। তুমি অপশন টেস্ট করতে পারতেছো বলো যে না ভাই অপশন টেস্ট করতে করা যাচ্ছে না। থামো, তুমি প্রথম লাইন পড়ছো, দ্বিতীয় লাইন পড়ো। বলছে তাদের লম্বভাবে ক্রিয়া করলে লব্ধি হচ্ছে 13, লম্বভাবে ক্রিয়া করলে, তার মানে পিথাগোরাস, লম্বভাবে ক্রিয়া করলে লব্ধি 13, পিথাগোরাস। তাহলে এবার ক্যালকুলেটর আছে তোমার হাতে, ঠিক আছে, 10 স্কোয়ার 7 স্কোয়ার যোগ করে রুট করে দেখো 13 আসে কিনা, আসবে না। 11 স্কোয়ার 6 স্কোয়ার যোগ করে রুট করে দেখো 13 আসে কিনা, আসবে না। তারপরে 8 আর 9 নিয়ে হিসাব করে দেখো, পিথাগোরাস হিসাব করে দেখো 13 আসে কিনা, আসবে না। কিন্তু 5 আর 12 নিয়ে হিসাব করো, 5 আর 12 হলে আমরা জানি আর একটা হয় 13, 5 12 আর একটা হয় কত, 13, জানি, পিথাগোরাস। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে এইটা, বুঝছো? পিথাগোরাসের দেখো কিছু জিনিস এমনি তোমার মুখস্থ থাকবে। 3 4 হলে পিথাগোরাসের সাহায্যে অতিভুজ হয় হচ্ছে 5, তারপরে 6 আর 8 হলে 10, ঠিক তেমনি 5 আর 12 হইলে হচ্ছে 13, তারপরে 15 আর 20 হইলে 25। বুঝতে পারছো? কি ক্লিয়ার? তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 5 আর 12। তাহলে আমি তোমার কিন্তু এই যে চালাকি শিখাইলাম, তাহলে এই চালাক হইতে হবে তোমার। এবার আসো নেক্সট 2 নম্বর কোশ্চেন। নেক্সট 2 নম্বর কোশ্চেন। তো 2 নম্বর কোশ্চেন আমাদের বলতেছে কোন বিন্দুতে পি ও কিউ দুটি বল ক্রিয়ারত, কোন বিন্দুতে একই সাথে পি ও কিউ দুটি বল ক্রিয়ারত, এদের লব্ধি আর এটা সমান সমান 20 নিউটন, যা কিনা পি এর সাথে লম্বভাবে থাকে। লব্ধি পি এর সাথে থাকবে লম্বভাবে। কিউ যদি 25 নিউটন হয়, তবে বলো দেখি পি এর মানটা কত, পি কত? কোন বিন্দুতে ক্রিয়ারত দুটা ভেক্টর পি আর কিউ। তো আগের ম্যাথটার মতো আমি তোমার বলছি একটু চিত্র এঁকে নিবা।
অথবা চোখের সামনে একটু ঘটনাটা ফুটাই তুলবা, ম্যাথটা মাথার মধ্যে নিয়ে নিবা আগে। দুটো ভেক্টর পি আর কিউ, তারা কোনো বিন্দুতে ক্রিয়ারত, একই সাথে ক্রিয়ারত। কিভাবে ক্রিয়ারত আমি জানি না, কত কোণ করে ক্রিয়ারত আমার কোশ্চেনে বলে দেওয়া নেই, কিন্তু এটুকু বলে দেওয়া আছে যে তাদের লব্ধি হচ্ছে আর, যার মান হচ্ছে 20 নিউটন, যা কিনা পি ভেক্টরটার সাথে, পি বলটার সাথে লম্বভাবে ক্রিয়ারত থাকে, অর্থাৎ লব্ধি পি এর সাথে লম্বভাবে ক্রিয়ারত থাকে। আর একটা কথা বলে দেওয়া আছে, কিউ এর মান যদি 25 হয় তাহলে বলো পি এর মান কত, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে যা বলছে সেই অনুযায়ী আমি একটু চিত্র আঁকবো। তাহলে কোনো বিন্দুতে ক্রিয়ারত এই একটা ভেক্টর পি, বল পি, আর এই একটা ভেক্টর হচ্ছে কিউ, পি আর কিউ। ধরলাম তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এবার এদের লব্ধি কত? এদের লব্ধি আর, যে কিনা পি এর সাথে লম্বভাবে, পি এর সাথে লম্বভাবে, এই যে পি এর সাথে লম্বভাবে। আর এর মান কত? আর এর মান 20 নিউটন। বুঝতে পারছো? এই হচ্ছে চিত্র। কিন্তু চিত্রটা আমার আঁকা হয়নি, বুঝছো? চিত্রটা আমার আঁকা হয়নি। বলো কেন হয়নি? চিন্তা করে দেখো, পি আর কিউ এর লব্ধি আর, পি আর কিউ এর লব্ধি আর পি আর কিউ এর বাইরে কিভাবে থাকবে? পি আর কিউ এর ভেতরের দিকে থাকতে হবে, এই দিকে, এই দিকে, এই দিকে পি আর কিউ এর লব্ধি থাকতে হবে। আমি কি আঁকছি? পি আর কিউ এর লব্ধি আর কে আমরা বাইরে আঁকছি। এখন তুমি বলতে পারো যে না ভাই, ভেতরে তো আঁকা যাবে না, লব্ধিকে তো এইভাবে আঁকা যাবে না। কেন? কারণ লব্ধি তো পি এর সাথে লম্বভাবে, লব্ধি পি এর সাথে কিভাবে? লম্বভাবে। তো লব্ধিকে যদি আমি পি এর সাথে যদি লব্ধিকে লম্বভাবে আঁকতে হয়, তা তো আমি ঠিকই আঁকছি। তাহলে ঝামেলা কোথায় হয়েছে? ঝামেলা হয়েছে কিউটাকে আঁকা, এইটাকে ঝামেলা হয়েছে যে কিউটাকে আঁকা ঠিক নেই। পি এর সাথে লব্ধি আর কিন্তু লম্বভাবে, এটা কোশ্চেনে বলে দেওয়া গিভেন। তাহলে আমার লব্ধিটা ঠিকঠাকই আঁকা হয়েছে, কিন্তু কিউটাকে ঠিকঠাক আঁকতে পারি নাই। কারণ লব্ধি তো হবে দুটো ভেক্টরের মাঝখানে, মাঝের দিকে হবে, মাঝের যে কোনো দিকে হতে পারে, তাই না? তাহলে কিউটাকে আঁকা ঠিক নাই, তাহলে কিউটা এদিকে হবে না, কিউটা হবে এদিকে। বুঝছো? তাহলে আসো এবার আমরা ঠিক করে আঁকি। তাহলে আমরা আগে ভুল করে এঁকে ফেলছি, এবার ঠিক করে আঁকবো। তাহলে এটা পি, কিউ থাকবে এদিকে, স্থূল কোণ করে থাকবে কিউ, কিউ হবে এটা, এটা কিউ, কিউ এর মান 25 গিভেন। লব্ধি হচ্ছে আর, যে থাকবে লম্বভাবে পি এর সাথে, এই যে লব্ধি আর পি এর সাথে লম্বভাবে থাকবে, এবং আর এর মান হচ্ছে 20 নিউটন। এইবার দেখো, পি এর সাথে লব্ধি আর এর যে কোণটা, এই যে কোণটা, এই কোণটা হচ্ছে থেটা, এবং এই থেটা কোণটা হচ্ছে 90 ডিগ্রি, থেটা কোণটা 90 ডিগ্রি। কেন? কারণ পি এর সাথে লব্ধি আর থাকবে লম্বভাবে, আর লব্ধির সাথে, লব্ধির কোণকে আমরা কি বলি? থেটা বলি না? তাহলে থেটা হচ্ছে 90 ডিগ্রি। আর পি আর কিউ এর মধ্যবর্তী এই যে কোণটা, এই কোণটার নাম দিলাম আলফা, পি আর কিউ এর মধ্যবর্তী কোণ আলফা। তাহলে আমরা চাই হচ্ছে পি এর মান। তাহলে পি ও কিউ দুটো ভেক্টর, কিউ এর মান 25, পি ও কিউ দুটো ভেক্টরের লব্ধি আর, যার মান 20, যে কিনা কিভাবে ক্রিয়ারত? পি এর সাথে লম্বভাবে ক্রিয়ারত, অর্থাৎ লব্ধির দিক বলে দেওয়া আছে, কোণ বলে দেওয়া আছে। তা আমরা লব্ধির সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধির মান আর দিক বের করার সূত্র জানি না, তাহলে আমরা কোণ বের করার সূত্র খাটাই দিব। কি ক্লিয়ার? তাহলে আসো আমরা সূত্রটা লিখে ফেলি এখানে। তাহলে tan 90 ডিগ্রি, tan 90 ডিগ্রি, দেখো এই চিত্র অনুযায়ী tan থেটা, tan 90 ডিগ্রি, একটু লাইন গ্যাপ দিচ্ছে, বুঝছো? এই যে tan থেটা সূত্র লিখতেছি, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, পি এর সাথে অ্যাঙ্গেল, পি থাকবে সিঙ্গেল, বাকিকে কিউ। তাহলে উপরে কিউ এর, পি আর কিউ এর মধ্যবর্তী কোণ আলফা, তাহলে কিউ সাইন আলফা, আর নিচে হচ্ছে কিউ কজ আলফা। tan 90 মানে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত মানে কি? সামথিং ডিভাইডেড বাই 0, সামথিং ডিভাইডেড বাই 0, দ্যাট মিনস অসংজ্ঞায়িত। তো tan 90 কে আমি এভাবে লিখলাম 1 ডিভাইডেড বাই 0। এখন তুমি বলতে পারো ভাই আপনি বললেন সামথিং ডিভাইডেড বাই 0, আপনি কেন 1 নিলেন? তোমার যদি মনে হয় সামথিংকে তুমি 2 থিং ধরবা, মানে 2 নিবা আর কি, নাও। আমি 1 নিছি, তুমি 2 নিবা, 3 নিবা, 4 নিবা, নাও, কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নেই। তাহলে 1 ডিভাইডেড বাই 0 এটা সমান সমান কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। এবার কোণাকুনি গুণ করে দাও, কোণাকুনি গুণ করে দিলে পি প্লাস কিউ কজ আলফা এটা সমান সমান 0। আমাদের টার্গেট পি বের করা। তাহলে দেখো আমরা এখান থেকে পাচ্ছি কিউ কজ আলফা সমান সমান মাইনাস পি, তো এখান থেকেই তো পি বের হয়ে যাবে, তাই না? পি বের হয়ে যাবে না? ঠিক আছে, 0 ডিভাইডেড বাই 1 নিতে পারবো না, 0 ডিভাইডেড বাই 1 নিতে পারবো না, 0 ডিভাইডেড বাই 1 তো 0, অসংজ্ঞায়িত। 0 ডিভাইডেড বাই 1 তো 0, ওটা অসংজ্ঞায়িত, তা না? তাহলে এবার দেখো কিউ কজ আলফা দ্যাট ইজ মাইনাস পি, তো আমি কিউ এর মান জানি 25, কিউ এর মান জানি 25, কজ আলফা ইকুয়াল টু মাইনাস পি, এখান থেকে পি এর মানটা বের করে নিব। ভাবছিলাম এটা, মনে মনে এটা ভাবছিলাম।
কিন্তু দেখো তো এইখান থেকে তো হচ্ছে না, কেন হচ্ছে না? ঝামেলাটা কোথায়? পি এর মান বের করতেছে কিন্তু আলফা যে জানি না, ওই আলফাটাই ঝামেলাটা লাগাইছে, তো মুশকিল। তাহলে এভাবে তো হলো না, তাহলে এভাবে হলো না, চট করে তুমি এটা কাটিয়ে দিবা না, রাখো। হয়নি, ঠিক আছে, এই পর্যন্ত আসছো, রাখো। তোমার তো সূত্রের অভাব পড়ে নাই, তোমার তারও একটা সূত্র আছে, লব্ধির দিক নির্ণয় সূত্র আছে, মান নির্ণয় সূত্র আছে। দিক নির্ণয় সূত্র দিয়ে হয়নি, মন খারাপ করার কিছু নেই, মান নির্ণয় সূত্র তো আছে। তাহলে মান নির্ণয় সূত্র আসে, আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos আলফা। মান নির্ণয় সূত্র লিখলাম। দুঃখের বিষয় এটা দিয়েও হবে না, কেন? হ্যাঁ, আর এর মান তুমি জানো, কিউ এর মান তুমি জানো, পি এর মান তুমি বের করতে চাও, আবার ওই যে ঝামেলা লাগাইছে আলফা, তো মুশকিলে পড়ে গেল। মান নির্ণয় সূত্র দিয়ে হচ্ছে না, দিক নির্ণয় সূত্র দিয়ে হচ্ছে না। এবার তুমি চিন্তা করবা, দুটো সূত্রের কোনোটা দিয়েই তো হচ্ছে না, দেখি দুটোর সাহায্য দিয়ে হয় কিনা, দুটোর সম্মিলিত প্রচেষ্টা দিয়ে হয় কিনা। তাহলে এই দুইটার সাহায্য নিবা। তাহলে তুমি দেখো তো কিউ কজ আলফা, এটা সমান সমান উপরে লেখা আছে না, কিউ কজ আলফা দ্যাট ইজ মাইনাস পি। তাহলে একটা কাজ করো, কিউ কজ আলফার জায়গায় মাইনাস পি বসাই দাও তো। এই যে আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2p, এই যে কিউ কজ আলফা দ্যাট ইজ মাইনাস পি বসাই দিলাম। তাহলে এইবার দেখো, এইবার তো আর আলফা নাই, এইবার তো কাহিনী খতম। আর স্কোয়ার ইকুয়াল টু এটা মাইনাস 2p স্কোয়ার কিউ স্কোয়ার, আগে কিউ স্কোয়ারটা লিখি, পি স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার দ্যাট ইজ মাইনাস পি স্কোয়ার। শেষ, কাহিনী শেষ। তাহলে আমাদের কি লাগবে? পি এর মান লাগবে। ওকে, ভালো কথা, পি লাগবে। তাহলে পি স্কোয়ার এটা সমান সমান কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তো পি সমান সমান একবারে লিখবে, এত খরচ করার মধ্যে নাই, আমরা তাড়াতাড়ি একবারে লিখে ফেলবো। অতএব পি ইকুয়াল টু রুট ওভার কিউ স্কোয়ার আর স্কোয়ার। রুট ওভার কিউ এর মান 25, আর এর মান 20, তাহলে 20 আর 25 হলে হয় 15, বুঝছো? আমরা জানি। তাহলে পি এর মান 15। কি ক্লিয়ার? তো এই হচ্ছে তোমার লব্ধির মান ও দিক নির্ণয়ের সূত্র দিয়ে করা, সামান্তরিক সূত্র দিয়ে ম্যাথটা করলাম। বলো এটা সবাই বুঝছো কিনা? এবার শোনো, আমরা এই যে ম্যাথটা করলাম না, এইভাবে করাও লাগে না। তোমার এই ম্যাথ এমসিকিউতে আসবে, বিশ্বাস করো, তুমি এমসিকিউতে আসবে। তাহলে আমাদের বুদ্ধির সবগুলো দরজা খোলা রাখতে হবে, চিন্তা ভাবনার সবগুলো দরজা খোলা রাখতে হবে, ঠিক আছে? চিন্তা ভাবনাকে একদিকে ডাইভার্ট করা যাবে না। এই ম্যাথ আমি আরো একটা নিয়মে করতে পারি, আরো সহজ নিয়মে করতে পারি। সহজ নিয়মটা কি? পিথাগোরাস। কেমনে? দেখো এই চিত্রের দিকে তাকাও, এই চিত্রটার দিকে তাকাও। পি আর কিউ এর লব্ধি তো আর নাকি? দেখো সবাই বোর্ডে তাকাও, লেখা বাদ দাও, বোর্ডে। পি আর কিউ এর লব্ধি তো আর, তো পি আর কিউ নিয়ে ভাই একটা সামান্তরিক আঁকো না। এই যে পি আর কিউ নিয়ে একটা সামান্তরিক আঁকলা, সামান্তরিক আঁকলে কর্ণ লব্ধি আর। তো ভাই এটা যদি পি হয়, সামান্তরিকের বিপরীত বাহু সমান ও সমান্তরাল, এটা যদি পি হয় দেন অবভিয়াসলি এইটাও তো পি। এটা যদি পি হয় দেন অবভিয়াসলি এইটাও তো পি। এটা পি না? বলো, এটা কি পি না? সামান্তরিকের বিপরীত বাহু সমান ও সমান্তরাল, এই বাহু যদি পি হয় তো এই বাহু তো পি। তাহলে এই বাহু পি, দেখো ত্রিভুজ সূত্র হয়ে গেছে। দেখো তোমার দেখাই, ত্রিভুজ সূত্র দেখাই। এই যে দেখো, এটা কিউ প্লাস পি লব্ধি আর, দেখো ত্রিভুজ সূত্র, এই যে কিউ প্লাস পি সমান সমান আর। তাহলে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা তো একটা সমকোণী ত্রিভুজ। এই যে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ না, এই কোণটা 90 হলে এই কোণটাও তো 90। তাহলে এই ত্রিভুজের দেখো, এই ত্রিভুজটাকে আমি একটু উঠাই নিয়ে আসলাম এই বাইরে। এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের এইটা হচ্ছে আর যার মান 20, এটা হচ্ছে কিউ যার মান 25, আমাদের পি বের করতে বলছে। আরে ভাই পিথাগোরাস, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে কিউ স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ওকে, দেন পি স্কোয়ার বা পি ইকুয়াল টু রুট ওভার কিউ স্কোয়ার, কিউ এর মান 25, 25 এর বর্গ মাইনাস 20 এর বর্গ, তাহলে কত? 15। এই যে হয়ে গেল। ভাই এভাবে রিটেনে করা যাবে কিনা? ঠিক আছে, এটা হচ্ছে অর দ্বিতীয় প্রসেস। এভাবে রিটেনে করা যাবে কিনা? অবশ্যই যাবে, 100 বার যাবে, 1000 বার যাবে, অবশ্যই করা যাবে। ঠিক আছে, 2p মাইনাস পি সমান সমান পি হবে না? 2p মাইনাস পি, এই মাইনাস পি গুণ আকারে কেমনে পি হয়? একজন কমেন্ট করছে 2p মাইনাস পি এটা সমান সমান পি হবে না? এই লাইন আর এই লাইনের পার্থক্য বুঝবা, তোমার আমি কালকে ক্লাস 2 তে ভর্তি করে দিব। এখানে একটা ব্র্যাকেট আছে, এখানে একটা ব্র্যাকেট, এটা মানে কি? গুণ। এটা মানে পি, এটা মানে মাইনাস 2p স্কয়ার। রাগ করছি, আমি খুব রাগ করছি।
বুঝছো? তাহলে যেটা বলতেছিলাম, এটা রিটেনে করা যাবে কিনা, উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই যাবে, রিটেনে করা যাবে। এটা পিথাগোরাস, এটা জ্যামিতিক উপায়, এটা কোনো দুর্নীতি করি নাই আমরা, আমরা নিয়ম মাফিক করছি। তাহলে করা যাবে কিনা, অবশ্যই করা যাবে। ঠিক আছে, পিথাগোরাস দিয়ে করা যাবে কিনা, রিটেনে আসলেও করা যাবে, এবং আমরা ওটাই করব। এই ম্যাথ তুমি ভালো করে শুনে রাখো, ঠিক আছে? এই কথাটুকু, এই যে এই কথাটুকু ভালো করে আলাদা করে রেকর্ড করে মার্ক করে রাখবা। সেই কথাটা হচ্ছে, এই ম্যাথটা তুমি তোমার জীবদ্দশায় আবার করবা। কিন্তু আবার করবা কিভাবে? এই ম্যাথটা তোমার সামনে আবার আসবে, এটা আমি আবার করাবো, ক্লাসে একবার না আরো 2-3 বার করাবো। কিন্তু কখনো এটা নদী নৌকার ম্যাথ হয়ে আসবে এই ম্যাথটাই, কখনো এটা আপেক্ষিক বেগের গাড়ির কাজ ভেজা বৃষ্টি ছাতার ম্যাথ হয়ে আসবে। ঠিক আছে, কখনো মনে করো অন্যান্য ধরনের ম্যাথ হয়ে আসবে, এই ম্যাথটাই আসবে। তো তখন তোমার কিন্তু ম্যাথটা চিনতে হবে যে এই ম্যাথটা তো সামান্তরিক সূত্র দিয়ে করলে অনেক বড়, সেটা চট করে পিথাগোরাস দিয়ে করা যায়, এটা তোমার চট করে মাথায় নিয়ে আসতে হবে। তো তার জন্য তোমার একটা হিন্টস আমি বলতে পারি, সেটা কি, তুমি চিত্র আঁকার পরে দেখবা কোনো একটা ভেক্টরের সাথে লব্ধিটা লম্বভাবে আছে কি না। কোনো একটা ভেক্টরের সাথে কি লব্ধি কিভাবে আছে, লম্বভাবে আছে, এটা আছে কি না সেটা একটু দেখবা। যদি দেখো কোনো একটা ভেক্টরের সাথে লব্ধি লম্বভাবে আছে, তাহলে পিথাগোরাস, কথা শেষ, আর কোনো কথা নেই। বুঝতে পারছো? তাহলে রিটেনে পিথাগোরাস দিয়ে করা যাবে কিনা, এভাবে করা যাবে কিনা, অবশ্যই যাবে, এবং আমরা এটা করব, এটা আর করব না। বুঝছো? তুমি সামান্তরিক সূত্র শিখলা, লব্ধির মান ও দিক বের করার সূত্র শিখলা, তো যদি এভাবে একটু না করায় তো তুমি তো মাইন্ড করবা। তো এই কারণে আমি এভাবে করালাম। এখন কথা হচ্ছে, অনেকে আবার ভাবতে পারে ভাই সব ম্যাথ কি পিথাগোরাস দিয়ে হবে না? পিথাগোরাস দিয়ে কোনগুলা হবে? যেগুলাতে সমকোণী ত্রিভুজ আমি পাবো, যেখানে লব্ধিটা কোনো একটা ভেক্টরের সাথে লম্বভাবে থাকবে, তখন কিন্তু পিথাগোরাস খাটানো যাবে। ধরো লম্বভাবে থাকলো না, তুমি বলো তখনও পিথাগোরাস খাটাবো, তাহলে তো ভাই হবে না, তোমার তো লজিকই ঠিক নেই, তাই না? ক্লিয়ার? তাহলে নেক্সট, চলো নেক্সট। এবার 3 নম্বর, কোন বিন্দুতে পি ও কিউ দুটো ভেক্টর ক্রিয়ারত। কোন বিন্দুতে পি ও কিউ দুটি ভেক্টর ক্রিয়ারত, প্রথমটির মান দ্বিগুণ করে দ্বিতীয়টিকে 16 একক বৃদ্ধি করা হলো। এতে লব্ধির দিক অপরিবর্তনীয়, মানে একই থাকলে, লব্ধির দিক একই দিকে থাকলে শেষাক্ত ভেক্টরটি নির্ণয় করো। শেষাক্ত ভেক্টরটির মান নির্ণয় করো। শেষাক্ত ভেক্টরটির মান নির্ণয় করো। কোন বিন্দুতে দুইটা ভেক্টর ক্রিয়ারত, বলে দিছে, নামও বলে দিছে পি আর কিউ, যে কোন বিন্দুতে পি ও কিউ দুটি ভেক্টর ক্রিয়ারত। তো পিটাকে প্রথমে দেওয়া আছে আর কিউটাকে শেষে দেওয়া আছে, তাহলে প্রথম ভেক্টর পি আর শেষ ভেক্টরটা কিউ। যদি না দেওয়া থাকতো কোনো সমস্যা নেই, আমরা ধরে নিতাম পি আর কিউ। ঠিক আছে? তাহলে কোন বিন্দুতে পি আর কিউ দুটি ভেক্টর ক্রিয়ারত, তাদের প্রথমটির মান, প্রথমটি মানে পি, বলা হচ্ছে তাদের প্রথমটির মান দ্বিগুণ করে দ্বিতীয়টাকে 16 একক বৃদ্ধি করা হয়েছে। তাতে লব্ধির দিকটা সেম আছে, লব্ধির দিকটা চেঞ্জ হয়ে যায় না, একই দিকে আছে, আগে যেদিকে ছিল সেদিকে আছে। তাহলে বলা হচ্ছে, তাহলে বলো এবার শেষাক্ত ভেক্টরটি কত? শেষাক্ত ভেক্টর মানে যদি প্রথম ভেক্টর পি হয় আর শেষ ভেক্টর দ্বিতীয় ভেক্টর কিউ হয়, তাহলে শেষাক্ত ভেক্টর মানে কিউ ভেক্টরটার মানটা আমাদের বের করতে বলছে। প্রথম ভেক্টরটা চাইনি, আসলে এই ম্যাথের ক্ষেত্রে প্রথম ভেক্টরটা চাওয়াও যাবে না, প্রথম ভেক্টরটা নির্ণয় করা অসম্ভব, প্রথম ভেক্টরটা নির্ণয় করা যাবে না, কিন্তু শেষ ভেক্টর অর্থাৎ দ্বিতীয় ভেক্টরটা নির্ণয় করা যাবে। তো চলো আমরা চিত্র আঁকবো, আগে চিত্র আঁকবো ম্যাথ করার আগে। তাহলে একটা ভেক্টর পি, এই যে একটা ভেক্টর পি আর একটা ভেক্টর কিউ, পি আর কিউ দুটি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ ধরলাম আলফা, এদের লব্ধি হচ্ছে আর, এদের লব্ধি আর, এই লব্ধি আর এটা পি এর সাথে ধরলাম থিটা কোণ তৈরি করছে, ধরলাম পি এর সাথে উৎপন্ন কোণ থিটা। এবার কি করা হয়েছে শোনো, পি কে দ্বিগুণ করা হয়েছে, পি এবার দ্বিগুণ হয়ে গেছে, পি যা ছিল দ্বিগুণ হয়ে গেছে, 2p হয়ে গেছে। এখন
কিউ 16 একক বাড়ানো হয়েছে, কিউ আগে এই পর্যন্ত ছিল, এবার যতটুকু বাড়ানো হইলো সেটা হচ্ছে 16 একক। তাহলে কিউ এর মান এখন কিউ প্লাস 16, কিউ প্লাস 16। পি আর কিউ এর মধ্যবর্তী কোণ আগে ছিল কি আলফা, এখনো কিন্তু পি আর কিউ এর মধ্যবর্তী কোণ আলফাই আছে। পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কিন্তু চেঞ্জ হয়ে যায় নাই, পি দ্বিগুণ হয়ে গেছে, কিউ 16 একক বাড়ানো হয়েছে। এবার হচ্ছে এদের লব্ধি, এদের লব্ধির মান অবশ্যই চেঞ্জ হবে ভাই, লব্ধির মান অবশ্যই চেঞ্জ হবে। লব্ধি আর কে আমি বললাম আর ড্যাশ, কেন লব্ধির মান চেঞ্জ হবে? দেখো তো, আগে যদি সামান্তরিক চিন্তা করতাম, তো সামান্তরিকের তুমি খেয়াল করে দেখো, সামান্তরিকের এই বাহু ছোট, এই বাহু ছোট, কর্ণও ছোট, এই বাহুটা এবার বড় হয়ে গেছে দ্বিগুণ, এই বাহুটা এখন বেড়ে কিউ প্লাস 16, তাহলে লব্ধিও তো বড় হবে, তাহলে লব্ধির মানটা চেঞ্জ হবে, লব্ধির মানটা চেঞ্জ হবে, বাট দিকটা চেঞ্জ হবে না, লব্ধির দিকটা চেঞ্জ হবে না, বলছে দিকটা একই থাকে, বলছে দিকটা একই থাকে। তো দিক একই থাকা মানে কি? অর্থাৎ এই 2p এর সাথে সে এখন আগে p এর সাথে যে কোণ তৈরি করছে এখন সেই কোণ তৈরি করবে, ঠিক একইভাবে কিউ এর সাথে যে কোণ কিউ প্লাস 16 সাথে সেই কোণই থাকবে, তাহলে লব্ধির দিকটা অপরিবর্তনীয়। বুঝছো আমার কথা? বুঝছো? ঠিক আছে, তা আমরা p এর সাথেই নিলাম, p এর সাথে থেটা, p এর সাথে 2p এর সাথে থেটা কোণ নিলাম, যে লব্ধির দিকটা অপরিবর্তনীয়। যদি এমন হইতো, ধরো লব্ধি এদিকে সরে গেছে, লব্ধি এই বরাবর চলে গেছে, লব্ধি এই বরাবর চলে গেছে, তাহলে লব্ধির দিকটা চেঞ্জ হইতো, এই যে থেটার চেয়ে কম অথবা থেটার চেয়ে বেশি, তাহলে লব্ধির দিকটা চেঞ্জ হইতো। তা আমাদের বলছে লব্ধির দিকটা যেন অপরিবর্তনীয় থাকে। ওকে, তাহলে মানের কথা না, কথা হচ্ছে দিকের, লব্ধির দিক অপরিবর্তনীয়, কথাটা হচ্ছে দিক অপরিবর্তনীয়। দিকের সূত্র, এটার জন্য দিকের সূত্র লিখো, এটার জন্য দিকের সূত্র লিখো, তোমার ম্যাথ হয়ে যাবে। কি বুঝছো? তাহলে আসো, এটার জন্য দিকের সূত্র ট্যান থেটা, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, নিচে পি, বাকিটাকে কিউ, কিউ এর উপরে সাইন আলফা আর নিচে কিউ এর কজ আলফা, এটার আমরা বললাম 1 নম্বর সমীকরণ। এবার আসো এই চিত্রের জন্য, এই চিত্রে আবার ট্যান থেটা, এই চিত্রের জন্য ট্যান থেটা, এটা সমান সমান দাও একটা বড় দাগ, যার সাথে অ্যাঙ্গেল 2p এর সাথে অ্যাঙ্গেল, নিচে 2p, বাকিটাকে, বাকিটা এবার কিউ নেই, কিউ প্লাস 16, তার উপরে সাইন আলফা আর নিচে কিউ প্লাস 16 তার কজ আলফা, এটারে বললাম 2 নম্বর সমীকরণ। এবার একও 2 নম্বর সমীকরণ হতে পাই ট্যান থেটা সমান সমান ট্যান থেটা, একও 2 নম্বর সমীকরণ হতে পাই, তাহলে একও 2 থেকে পাই, একও 2 থেকে পাই, একও 2 থেকে ট্যান থেটা সমান সমান ট্যান থেটা, তাহলে এইটা সমান সমান এইটা, তাহলে লিখে ফেলি কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা, ওই পাশে কিউ প্লাস 16 সাইন আলফা ডিভাইডেড বাই নিচে 2p প্লাস কিউ প্লাস 16 কজ আলফা। তাহলে এবার কাটাকাটি, সাইন আলফা কাটাকাটি, আর আপাতত কাটছে না, হ্যাঁ আর আপাতত কাটছে না, এবার কোনাকুনি গুণ করে দাও, এবার কোনাকুনি গুণ করে দাও। তাহলে কোনাকুনি গুণ করলে দেখো, আসো এইটা দিয়ে এইটাকে গুণ, তাহলে 2p কিউ, তারপরে কিউ ইন্টু কজ আলফা, তাহলে কিউ কজ আলফা, তার সাথে আবার কিউ গুণ, তাহলে কিউ স্কোয়ার কজ আলফা, বুঝলা? কিউ কজ আলফা ইন্টু কিউ, কিউ স্কোয়ার কজ আলফা, 16 কজ আলফা ইন্টু কিউ, তাহলে প্লাস 16 কিউ কজ আলফা, কোনাকুনি গুণ করছে আর কিচ্ছু না। কিউ প্লাস 16 দিয়ে এইটাকে গুণ করো এবার, তাহলে কিউ দিয়ে এই দুইটাকে গুণ করব, 16 দিয়ে এই দুইটাকে গুণ করব, কিউ দিয়ে যদি গুণ করি তাহলে পি কিউ প্লাস কিউ স্কোয়ার কজ আলফা, কোনাকুনি গুণ, কেউ যদি না বুঝো তাহলে কিন্তু মাইক দিব। 16 দিয়ে এবার এই দুইটাকে গুণ করো, 16p প্লাস 16 কিউ কজ আলফা, এবার একেবারে রেডি হয়ে বসো কাটাকাটি করার জন্য। দেখো এবার কাটাকাটির উৎসব লেগে থাকবে, উৎসব। কিউ স্কোয়ার কজ আলফা, কিউ স্কোয়ার কজ আলফা, কাটাকাটি, বুঝছো? ঠিক আছে, এবার 16 কিউ কজ আলফা, 16 কিউ কজ আলফা কাটাকাটি, আর কি কাটে বলো তো? হ্যাঁ কাটে, 2p কিউ পি কিউ নিয়ে আসো, পি কিউ কে এই পাশে দাওয়াত দিয়ে নিয়ে আসো, তাহলে এই পাশে দাওয়াত দিয়ে নিয়ে আসলে 2p কিউ, এই পাশে মাইনাস পি কিউ, একটা পি কিউ থাকে, আর ওই পাশে কি পড়ে থাকে? ওই যে 16p পড়ে থাকে, আর কিছু থাকে না। তো বলছিলাম কাটাকাটি এখনো শেষ হয় নাই, পি আর পি কেটে দাও, দেখো কিউ এর মান কত? 16, কিউ এর মান 16, তাহলে শেষাক্ত ভেক্টরটি কত? কিউ কত? 16। প্রশ্ন হচ্ছে ভাই পি বের করতে পারবো কিনা? না, পি এখান থেকে ভাই বের করা যাবে না, কারণ এই দেখো পি দুই পাশ থেকে কাটাকাটি হয়ে গেছে,
তো পি এর মান এখানে যে কোনো কিছুই হইতে পারে, পি বের করা সম্ভব না, কিউটা আমরা বের করতে পারবো। অর্থাৎ যে ভেক্টরটার মান 16 একক বাড়ানো হয়েছে সেই ভেক্টরটা আমরা বের করতে পারবো। অর্থাৎ কিউ এর মান আগে 16ই ছিল, তারপরে 16 একক বাড়ায় 32 করা হয়েছিল আর কি। তা আমরা কিউ এর মানটা বের করতে পারলাম যে কিউ কত ছিল, কিউ এর মানটা কত, কিউ এর মানটা 16। আর এই চিত্রের জন্য যদি বলি যে 16 একক বাড়ানোর পরে কিউ কত, তখন 32। তা আমাদের বলছে শেষাক্ত ভেক্টরটির মান বের করতে, শেষ ভেক্টরটির মান বের করতে আমরা বের করে ফেলছি, বুঝছো? এবার দেখো এটা হচ্ছে তুমি লব্ধির মান ও দিক নির্ণয়ের সূত্র শিখলে না, এই কারণে আমরা সেই সূত্র অ্যাপ্লাই করে করলাম। বাট এটার অ্যান্সার আমি আরও আগে বের করতে পারতাম, আরও সুন্দরভাবে বের করতে পারতাম জ্যামিতির নিয়ম দিয়ে। ম্যাথ করার অনেক ওয়ে আছে তোমার, এই কারণে এই যে আমি তোমাকে আজকে যে ম্যাথগুলো করাচ্ছি দেখবা সবগুলো ম্যাথে তোমার রিভার্স চিন্তার মেথড শেখাই দিচ্ছি। আমার টার্গেট এইটাই যে তুমি যেন চিন্তা করতে শিখো, একটা ম্যাথ নিয়ে বিভিন্নভাবে খেলতে যেন পারো, বুঝতে পারছো? আমরা দেখো পড়াশোনাটাকে এনজয় করি না, বাট খেলার জিনিসটাকে এনজয় করি না। আমরা কিন্তু ধরো যে ক্রিকেট, ফুটবল বা যে কোনো খেলা খেলতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু পড়াশোনা করতে খুব বোর লাগে, কষ্ট লাগে। তো এই কারণে পড়াশোনাটা হচ্ছে কি, তুমি চিন্তা করবা এটা তুমি খেলতেছো, এটারে পড়াশোনার মতো করে ভাববা না, ঠিক আছে? তো এই যে ম্যাথমেটিক্যাল গুগলি সলভ করা, তো তুমি চিন্তা করবে এক একটা প্রবলেম তোমার কাছে একটা গুগলি, তুমি সেই গুগলি সলভ করতেছো, কি ক্লিয়ার? 16 + 16 হবে না স্যার, 16 + 16 কেন হবে? আগে তো 16ই ছিল, কিউ এর মানটাই তো আমার বের করতে বলছে, পরে গিয়ে সে 16 + 16 হয়েছে, সেটা পরে, কি ক্লিয়ার? শাহরিয়ার নাফিস বলছে প্রচুর খেলতে হবে। হ্যাঁ অবশ্যই ম্যাথ নিয়ে প্রচুর খেলতে হবে। তো দেখো এই ম্যাথটা আমি তোমারে করার আর একটা বুদ্ধি শিখাই দিই, আসো দেখো। এইটা হচ্ছে পি ভেক্টর, তাই তো? এইটা হচ্ছে কিউ ভেক্টর, এটা পি ভেক্টর, এটা আর একটু বড় করে আঁকি। এইটা হচ্ছে পি ভেক্টর আর এইটা আমাদের কিউ ভেক্টর ছিল, কিউ ভেক্টর। তাহলে পি আর কিউ এর লব্ধি হচ্ছে আর। তো পি আর কিউ কে নিয়ে যদি একটা সামান্তরিক আঁকা যায়, তাহলে সামান্তরিক আঁকা গেলে এই কর্ণটাই হচ্ছে লব্ধি, এই যে এই কর্ণটা, এটাই হচ্ছে কর্ণটাই হচ্ছে লব্ধি। এবার কি করা হয়েছে দেখো, পি কে দ্বিগুণ করা হয়েছে, এই যে পিটাকে দ্বিগুণ করা হয়েছে। তাহলে এবার দেখো বোর্ডে দেখো, পি কে দ্বিগুণ করা হয়েছে, তাহলে পিটা এখন দ্বিগুণ হয়ে গেছে, এই যে দ্বিগুণ, দেখো যা ছিল তার দ্বিগুণ হয়ে গেছে। তাহলে টোটাল এইখান থেকে এই পর্যন্ত, টোটাল এখান থেকে এই পর্যন্ত টোটালটা কিন্তু 2p, ঠিক আছে? পি পরিমাণ বাড়ানো হয়েছে মানে দ্বিগুণ করা হয়েছে, তো এইখান থেকে এই পর্যন্ত টোটালটা কিন্তু 2p। কিউকে কি করা হয়েছে, 16 একক বাড়ানো হয়েছে। তো কেউ আগে আঁকবা না, ধরো আমি এই পর্যন্ত বাড়ালাম, বললাম এটাই হচ্ছে 16, তাহলে এখন টোটাল হইল কিউ প্লাস 16, মানে এখান থেকে এই পর্যন্ত টোটাল এইটা হইল কিউ প্লাস 16 টোটালটা। তো যদি হয় তাহলে এখন সামান্তরিক আঁকলে এরকম একটা সামান্তরিক হবে না? দেখো তো এরকম একটা সামান্তরিক হবে না? তাহলে সামান্তরিকের কর্ণটা হচ্ছে লব্ধি, তাহলে এই হচ্ছে কর্ণ, এই কর্ণটা হচ্ছে লব্ধি। তাহলে দেখো তো কর্ণ কি আগের রেখা বরাবর আছে নাকি কর্ণ চেঞ্জ হয়ে গেছে? দেখো তো কর্ণ আগে যে রেখা বরাবর ছিল এখন কর্ণ সেই রেখা বরাবর আছে? নেই। দেখো লব্ধির দিক চেঞ্জ হয়ে গেছে। তাহলে মাথায় রাখো লব্ধির দিক চেঞ্জ করা যাবে না, লব্ধির দিকটা চেঞ্জ করা যাবে না, তার মানে চিত্রটা আঁকা ঠিক হয়নি। লব্ধি কেমন ভাবে থাকবে? লব্ধি থাকবে এই রেখা বরাবর, লব্ধিটা এই রেখা বরাবরই থাকবে, লব্ধিটা এই রেখা বরাবরই থাকবে, লব্ধির দিক চেঞ্জ হবে না। তাহলে এটা 2p, এটা 2p, এই যে 2p। তাহলে সামান্তরিক আঁকলে এই যে কিউকে 16 একক বাড়াইতে হবে, তাহলে কিউকে আসলে এতটুকু বাড়ানো যাবে না, কিউকে আরেকটু বেশি বাড়াইতে হবে। এই যে কিউকে ধরো এই পর্যন্ত নিয়ে যেতে হবে, তাহলে কিউ এইটা ছিল, এইটুকু 16 একক বাড়ানো হইলো, তাহলে এখন টোটাল হইলো কিউ প্লাস 16। এইবার তুমি দেখো একটা সামান্তরিক আঁকো, দেখো এবার সামান্তরিক আঁকো, দেখো কর্ণটা ওই একই রেখা বরাবর, আগের যে কর্ণ সেই কর্ণ বরাবর থাকছে। তাহলে বোর্ডে দেখো, এবার আমি তোমার একটু 3D দেখাই আর কি, মানে সরি ওই হাইলাইটার পেন দিয়ে দেখাই তোমাকে। এটা ছিল পি, এটা ছিল কিউ, এদের দিয়ে সামান্তরিক আঁকলে এইটা ছিল হচ্ছে লব্ধি। এবার পিকে বাড়াবা কিউকে বাড়াবা, পিকে আর কিউকে বাড়াবা, কিন্তু এমনভাবে বাড়াবা যেন লব্ধি চেঞ্জ না হয়, অর্থাৎ লব্ধি যেন ভাই এই বরাবর থাকে, এই রেখা বরাবর যেন লব্ধি থাকে। তাহলে পিকে ধরো একটু বাড়াইলা, ধরো পি এই পর্যন্ত, তাহলে কিউ এই পর্যন্ত, তাহলে লব্ধি একই রেখা বরাবর থাকবে। পি আর একটু বাড়ায় এই পর্যন্ত গেলা, তাহলে কিউ আর একটু বাড়ায় এই পর্যন্ত যাবা, যাতে লব্ধি একই রেখা বরাবর থাকে। এইভাবে এই যে পি কে বাড়াইতে হবে, কিউ কে বাড়াইতে হবে, লব্ধি যেন একই দিকে থাকে, অর্থাৎ এই রেখাটা যেন না এই দিক অথবা এই রেখাটা যেন না এই দিকে যায়, কর্ণ যেন হেলেও না পড়ে, কর্ণ যেন উপরেও না উঠে যায়। কথা কি বুঝছো? তাহলে চিত্রটা আঁকলাম, ক্লিয়ার? এই যে চিত্রটা আঁকলাম, এবার বোর্ডে থাকো, দেখো দেখো এখানে দুটো ত্রিভুজ হয়েছে, এই বাহুটা যদি কিউ হয়,
অবভিয়াসলি এই বাহুটাও কিউ, তাই কি না? সামান্তরিকের বিপরীত বাহু সমান ও সমান্তরাল, তাহলে এই বাহুটাও তো কিউ। এই পুরো বাহুটা হচ্ছে কিউ প্লাস 16, তো এটা যদি কিউ প্লাস 16 হয় তাহলে এই বাহুটাও তো কিউ প্লাস 16। এই যে এই বাহুটা, এটা এই বাহুটা কিউ প্লাস 16, মানো কিনা? সামান্তরিকের বিপরীত বাহু সমান ও সমান্তরাল। এইবার দেখো, এবার দেখো দুটো ত্রিভুজ দেখাই তোমারে, দুটো ত্রিভুজ, ধুর, এই একটা ত্রিভুজ আর এই একটা বড় ত্রিভুজ, ছোট ত্রিভুজ বড় ত্রিভুজ, এই যে দুইটা ত্রিভুজ। এই দুটো ত্রিভুজ সদৃশকোণী ত্রিভুজ। কেমনে? এই কোণটা দুটো ত্রিভুজের কমন, ছোট ত্রিভুজেরও এই কোণটা আছে, বড় ত্রিভুজেরও এই কোণটা আছে, এই কোণটা কিন্তু কমন, এই কোণটা কমন। দেখো এই বাহুটার এই বাহুটা সমান্তরাল। কেন সমান্তরাল? এই বাহুটা আসছে কোত্থেকে? এখান থেকে। এই বাহুটা আসছে কোন থেকে? এখান থেকে। তো এই দুটোতে একই রেখায় ছিল, তাহলে একই রেখায় থাকলে সমান্তরাল না? এই দুইটার বাহু সমান্তরাল না? তাহলে সমান্তরাল যদি হয় তাহলে এই কোণ আর এই কোণও সমান, ঠিক আছে? এই কোণটা আর এই কোণটাও সমান। সমান্তরাল যদি হয় এই বাহু সমান্তরাল, তাহলে এই কোণটা এই কোণটাও সমান্তরাল। তাহলে দেখো এই কোণ কমন কোণ, এই কোণ সমান, তাহলে বলার আর অপেক্ষা রাখে এই কোণ কি আর বাদ থাকে সমান হইতে? তাহলে এই দুটো ত্রিভুজ সদৃশকোণী, তাহলে দুটো ত্রিভুজ সদৃশকোণী। আর সদৃশকোণী ত্রিভুজে আমরা জানি এই দুটো ত্রিভুজ সদৃশকোণী, দরকার তুমি দুটো ত্রিভুজের একটু নামটাম দিবা, দিয়ে লিখবা ত্রিভুজ দুইটি সদৃশকোণী, ত্রিভুজ দুইটি সদৃশকোণী। তাহলে ত্রিভুজ দুইটি সদৃশকোণী বিধায় আমরা ছোটবেলায় শিখছিলাম সদৃশকোণী ত্রিভুজের বাহুর অনুপাত বাহুর অনুপাত সেম থাকে। তাহলে সদৃশকোণী ত্রিভুজের আসো, ছোট ত্রিভুজের এই বাহুটা পি আর বড় ত্রিভুজের বাহুটা 2p, তাহলে বাহুর অনুপাত p/2p। ছোট ত্রিভুজের এই বাহুটা কিউ আর বড় ত্রিভুজের এই বাহুটা কিউ প্লাস 16, তাহলে কিউ আর কিউ প্লাস 16, তাহলে উপরে কিউ নিচে কিউ প্লাস 16, ঠিক আছে? তারপরে এইটা হচ্ছে আর, আর পুরোটা হচ্ছে আর ড্যাশ, তো আমার দরকার নেই, এইটুকু হইলেই যথেষ্ট। তাহলে p/2p কিউ প্লাস 16 লিখছি, যথেষ্ট হয়েছে। এবার পি আর পি কাটাকাটি, তাহলে 2q সমান সমান কিউ প্লাস 16, অতএব কিউ সমান সমান 16। দেখছো ম্যাজিক? দেখছো ম্যাজিক? কত কষ্ট করে বের করছিলাম আগে। দেখো হিসাব, দেখো এই হিসাবটা, দেখো কি ভয়ঙ্কর হিসাব, আর এখানে দেখো কত সুন্দর হিসাব। কি ক্লিয়ার? তাহলে কিউ এর মান কত? 16 বের হয়ে গেল। তাহলে এই হচ্ছে আরেকটা মেথড। এভাবে পরীক্ষায় করা যাবে কিনা? অবশ্যই যাবে, রিটেনে করা যাবে, কোনো সমস্যা নেই। তুমি তো জ্যামিতি দিয়ে করছো, তুমি তো শর্টকাট দিয়ে করো নাই। এবার আসো, এই ম্যাথটা আমি জাস্ট চিন্তা ভাবনা করেই উত্তর বলে দিতে পারি। তুমি এই ম্যাথটা আমাকে ধরো মান টান চেঞ্জ করে দিবা, আমি জাস্ট চিন্তা ভাবনা করেই বলে দিতে পারি, ঠিক আছে? প্রশ্ন পড়েই উত্তর বলে দিতে পারি। কিভাবে? প্রশ্ন পড়ে কিভাবে উত্তর বলে দিতে পারি? কি বলছে? কোন বিন্দুতে পি ও কিউ দুটো ভেক্টর ক্রিয়ারত, প্রথমটিকে দ্বিগুণ করে দ্বিতীয়টিকে 16 একক বাড়ানো হইল। মানে প্রশ্নে যে সংখ্যাটা দেওয়া থাকবে ওই সংখ্যাটাই হচ্ছে অ্যান্সার। প্রশ্নে যে সংখ্যাটা দেওয়া থাকবে ওই সংখ্যাটাই হচ্ছে অ্যান্সার। আমি এইভাবে উত্তর বলে দিতে পারি। কেমনে? প্রশ্নে কি দেওয়া আছে? এই যে 16, প্রশ্নে 16 দেওয়া আছে, 16ই হচ্ছে অ্যান্সার, তাই না? প্রশ্ন দেখো 16 ছাড়া আর কোনো সংখ্যা আছে? আর কোনো সংখ্যা নেই, তাহলে অ্যান্সার কত? 16। বুঝলা, তাই না? এবার কথা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, প্রশ্নে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটাই অ্যান্সার যখন এখানে দ্বিগুণ থাকবে তখন। কিন্তু যদি ওখানে দ্বিগুণ না থাকতো, ওখানে যদি অন্য কিছু থাকতো, 3 গুণ থাকতো, তাহলে কিন্তু প্রশ্নে যা দেওয়া থাকবে সেইটা অ্যান্সার হইতো না, ঠিক আছে? ওখানে যদি দ্বিগুণের জায়গায় 3 গুণ থাকতো তাহলে কিন্তু আর 16 অ্যান্সার হইতো না। তো তখন কত অ্যান্সার হইতো? ভাই তখন তো আপনার করতে হইতো, তখন তো আপনার ম্যাথ করে উত্তর দিতে হইতো না। কোনো দরকার নেই, আমি ম্যাথ ছাড়াও উত্তর দিতে পারবো, ম্যাথ না করে উত্তর দিতে পারবো। তাহলে ভালো করে বোঝো, জিনিসটা বোঝো। আসো এই চিত্রে আসো, দেখো ব্যাপারটা হচ্ছে, চিন্তা করো, একেবারে ধ্যান জ্ঞান এদিকে, কেউ কমেন্ট পড়বা না, কমেন্ট করবা না, একেবারে ধ্যান জ্ঞান এদিকে দাও। পি ভেক্টর আর কিউ ভেক্টর দুটো ভেক্টর, লব্ধি যদি একই দিকে থাকতে হয়, পি কে যে হারে বাড়তে হবে কিউ কেও সেই হারে বাড়তে হবে, কথা শেষ। পি যে হারে বাড়বে কিউও সেই হারে বাড়বে। কেমনে? দেখো পি কে আমি যদি এইটুকু বাড়াই, কিউ কে ওইটুকুই বাড়াইতে হবে, মানে ওই অনুপাতে বাড়াইতে হবে, তাহলে লব্ধি কিন্তু একই রেখা বরাবর থাকবে। পি কে বেশি বাড়াবো, কিউ কে কম বাড়াবো, তাহলে কিন্তু হবে না।
পি আর কিউ কে সমান অনুপাতে বাড়াইতে হবে। পি কে আমি যেভাবে বাড়াবো কিউ কে সেইভাবে বাড়াবো, সেইভাবে সেই অনুপাতে বাড়াবো, লব্ধি একই রেখা বরাবর থাকবে। সহজ কথা, একটা সামান্তরিকের দুটো বাহু, এই দুটো বাহুকে আমি বাড়াবো, লব্ধিকে সেম রেখে দুটো বাহুকে বাড়াবো, লব্ধির দিকটাকে একই রেখে দুটো বাহুকে বাড়াবো, তাহলে ভাই দুটো বাহুকে আমার সেম ভাবে বাড়াইতে হবে, সেম ভাবে বাড়াইতে হবে। কি হইলো, পি বেশি বাড়লো কিউ কম বাড়লো, তাহলে তো হবে না, তাহলে তো লব্ধি পি এর দিকে হেলে যাবে। পি কে আমি বেশি বাড়ালাম, কিউ কে আমি কম বাড়ালাম, তাহলে লব্ধি তো পি এর দিকে হেলে যাবে, তাই না? অথবা কিউ কে আমি বেশি বাড়ালাম, পি কে আমি কম বাড়ালাম, তাহলে সেই ক্ষেত্রে লব্ধি কিউ এর দিকে হেলে যাবে। তাহলে পি কে যে হারে বাড়াইতে হবে কিউ কেও সেই হারে বাড়াইতে হবে, পি এর যে চেঞ্জ করতে হবে কিউ এরও সেই চেঞ্জ করতে হবে। কথা এখানে শেষ, আর কোনো কথা নেই। পি কে যা করতে হবে কিউ কেও তাই করতে হবে। আমার প্রশ্নে বলা হয়েছে প্রথমটিকে দ্বিগুণ করা হয়েছে, কিউ কে কি করা হয়েছে তোমার জানার দরকার নেই, পি কে দ্বিগুণ করা হয়েছে, পি দ্বিগুণ, পি কে দ্বিগুণ করা হয়েছে, দুই গুণ করা হয়েছে। বলছে লব্ধির দিক সেম, লব্ধির দিক সেম, লব্ধি দিকটা সেম, দিকটা সেম। এবার আমি যদি তোমাকে বলি তাহলে বলো তো কিউ কে কি করা হয়েছে, তোমার প্রশ্ন পড়ার দরকার নেই। আমি বললাম লব্ধির দিকটা সেম, তাহলে পি কে দ্বিগুণ করা হয়েছে, তাহলে কিউ কে কি করা হয়েছে, কিউ কেও কি করতে হবে যাতে লব্ধির একই দিকে থাকে। পি কে যে হারে বাড়াইতে হবে কিউ কেও সেই হারে বাড়াইতে হবে। তো পি কে যদি দ্বিগুণ করা হয় কিউ কেও দ্বিগুণ করতে হবে, দ্বিগুণই করতে হবে, না হলে তো লব্ধি চেঞ্জ হয়ে যাবে, লব্ধির দিক চেঞ্জ হয়ে যাবে। তাহলে লব্ধির দিক যদি অপরিবর্তনীয় হইতে হয় পি কে যা করা হয়েছে কিউ এর সাথে তাই করতে হবে। তাহলে পি কে দ্বিগুণ করা হয়েছে কিউ কেও দ্বিগুণ করতে হবে, কিউ কে দ্বিগুণই করতে হবে, দ্বিগুণ করতে হবে, করতে হবে। কিন্তু প্রশ্নে এটা লেখা নাই। প্রশ্নে কি লেখা আছে, প্রশ্নে লেখা আছে কি, প্রশ্নে লেখা আছে কিউ কে 16 একক বাড়ানো হইল। হ্যাঁ, তা বাড়াইলে কি দ্বিগুণ হওয়া সম্ভব না? কিউ কে 16 একক বাড়ানো হইল, বাড়াইলে কি দ্বিগুণ হওয়া সম্ভব না? কিউ কে 16 একক বাড়িয়েই দ্বিগুণ করা হয়েছে, কিউ কে দ্বিগুণ করতে হবে। এই দেখো এদিকে তাকাও, কিউ কে দ্বিগুণই করতে হবে। কিউ কে দ্বিগুণ করা হয়েছে কিভাবে, প্রশ্নে বলছে কিভাবে, 16 একক বাড়িয়ে, 16 একক বাড়িয়ে। মানে কিউ কে যে দ্বিগুণ করতে হবে এটা মুখ ফুটে বলে না, আমাদের বলছে 16 একক বাড়ানো হয়েছে। তা আমরা তো বুঝে গেছি কিউ কে 16 একক বাড়ানোর পরেই দ্বিগুণ করা হয়েছে। তাহলে কিউ কে দ্বিগুণ করা হয়েছে কিভাবে, 16 একক বাড়িয়ে। অতএব কিউ এর মান কত, কিউ এর মান 16, শেষ। কথা বুঝছো? কিউ এর মান 16, শেষ। কি ক্লিয়ার? এবার তুমি দেখো, আমি তো তাও এখানে লিখলাম তোমার বোঝানোর জন্য। ধরো তুমি লিখতে চাও না, তাহলে লিখতে চাও না, বোর্ডে কি আছে দেখার দরকার নেই, আমার দিকে তাকো, তাকো আমার দিকে, দেখো পি কে দ্বিগুণ করা হয়েছে, লব্ধির দিক সেম থাকবে, ওকে। তাহলে কিউ কেও দ্বিগুণ করতে হবে, ঠিক আছে, কিউ কেও দ্বিগুণ করতে হবে। তোমার পকেটে কত টাকা আছে আমি জানি না, তোমার আমি 16 টাকা দিলাম, নাও, যে 16 টাকা দিলাম। 16 টাকা দেওয়ার পরে এবার তুমি বললা, তুমি আমাকে বললা তুমি পকেটে তোমার আগে থেকে কিছু টাকা আছে, আমি জানি না কত টাকা আছে, তোমাকে আমি 16 টাকা দিলাম। দেওয়ার পরে তুমি লাফ দিয়ে উঠে বললা ভাই আমার টাকা এখন দ্বিগুণ হয়ে গেছে, তুমি বললা ভাই আমার টাকা দ্বিগুণ হয়ে গেছে। তাহলে আমি কি বুঝবো, আমি 16 টাকা দিছি, তুমি বলতেছো ভাই আমার টাকা দ্বিগুণ হয়ে গেছে, তা আমি তো বুঝবো আগে থেকে তোমার পকেটে 16 টাকাই ছিল। কথা কি বুঝছো? আগে থেকে তোমার পকেটে কত টাকা ছিল, 16 টাকা। তার মানে 16 একক বাড়ানো হয়েছে, দ্বিগুণ করা হয়েছে, তার মানে আগে তো সে 16ই ছিল, ঠিক আছে, আগে সে 16ই ছিল। কথা কি ক্লিয়ার? কি ক্লিয়ার? আমরা বুঝতে পারছি? তাহলে এইবার তোমরা বলো তো ভাই, আমি যদি এই ম্যাথে এই জায়গাটাতে চেঞ্জ করতাম, দ্বিগুণের জায়গায় 3 গুণ, দ্বিগুণের জায়গায় 3 গুণ, এই কথাটা যদি লিখে দিতাম, তাহলে বলো সেম ম্যাথ, বলো কিউ এর মান কত, বলো দেখি, আমি অ্যান্সার নিব, দেখি কে আগে বলতে পারে। গুড, ভেরি গুড। এই যে ওয়েব অ্যাপে কতজন উত্তর দিয়ে দিছে আগে আগে, 8 8 8 8 8 8, গুড, ভেরি গুড। তাহলে তখন হইতো 8, তখন হইতো 8। তাহলে পি কে 3 গুণ করা হইলে কিউ কেও 3 গুণ করতে হবে, তাহলে 3 কিউ কিভাবে করা হয়েছে, 16 একক বাড়িয়ে, ওকে। তাহলে কিউ কে এই পাশে পাঠাইলে 2 কিউ সমান সমান 16, তাহলে কিউ সমান সমান কত, 8। বুঝতে পারছো? এই যে ম্যাথমেটিক্যাল ম্যাজিক শেখা লাগবে তোমার, বুঝছো? ওকে, গুড, ভেরি গুড। তাহলে চলো নেক্সট, নেক্সট 4 নম্বর। 4 নম্বর ম্যাথটা বলতেছে যে এ ভেক্টর আর বি ভেক্টর, এই দুটো ভেক্টরের
ভেক্টর যোগফল হচ্ছে সি, তার মানে কি বলো, বুঝাও আমার, এই লাইনে মানে আমি বুঝি না। এ ভেক্টর আর বি ভেক্টরের লব্ধি হচ্ছে সি ভেক্টর। এর সাথে বলতেছে এবং এ প্লাস বি সমান সমান সি হলে এ ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? ভেক্টরের মধ্যবর্তী কোণ মানে অ্যাঙ্গেল কত? কোশ্চেন। এ প্লাস বি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সমান সি ভেক্টর। দ্যাট মিনস এ ভেক্টর এবং বি ভেক্টরের লব্ধি হচ্ছে সি ভেক্টর। এবার বলতেছে এ প্লাস বি সমান সমান সি। তাহলে দেখো এই লাইন আর এই লাইন, বলো এই দুইটার মধ্যে পার্থক্য বুঝাও আমার, আমি বুঝি না। এ প্লাস বি সমান সমান সি ভেক্টর মানে কি? মানে হচ্ছে এ ভেক্টর ও বি ভেক্টরের লব্ধি হচ্ছে সি ভেক্টর, লব্ধি সি ভেক্টর। এবার এই লাইন বলতেছে এ প্লাস বি সমান সমান সি, তাহলে এই লাইন বলতেছে এ ভেক্টর ও বি ভেক্টরের মানের যোগফল, মানের যোগফলই এদের লব্ধির মান সি, এদের লব্ধি সি এর মান। কি কথা বুঝছো? এ আর বি এর লব্ধি হচ্ছে সি, আর এই লাইনটা বলতেছে এর মান আর বি এর মান যোগ করলে সি এর মান, লব্ধির মান পাওয়া যাবে। তো প্রশ্ন হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত? তাহলে ধরো দুটো ভেক্টর এ আর বি, এই ভেক্টর এ, এই ভেক্টর বি, তাদের মধ্যবর্তী কোণ আলফা, আর এদের লব্ধি হচ্ছে সি, এদের লব্ধি হচ্ছে সি ভেক্টর সি। তো এখন তাহলে আমরা কি লিখতে পারি? লব্ধি সি স্কয়ার ইকুয়াল টু, দেখো তো লিখতে পারি না, সি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস বাই 2ab, এদের মধ্যবর্তী কোণ কজ আলফা। এবার সি সমান সমান ওই যে লেখা আছে সি সমান সমান এ প্লাস বি, তাহলে সি এর জায়গায় এ প্লাস বি বসে দিলাম, এ প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab কজ আলফা। তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সমান সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab কজ আলফা। এ স্কয়ার বি স্কয়ার, এ স্কয়ার বি স্কয়ার কাটাকাটি, 2ab কজ আলফা। তাহলে একটা কাজ করো, লিখি এই লাইনটা লিখি, 2ab কজ আলফা। তো 2ab ও কাটাকাটি, তো কজ আলফা ইকুয়াল টু 1। কজ আলফার মান যদি 1 হয়, কজ কত ডিগ্রির মান? 1, 0 ডিগ্রির মান, আলফা 0 ডিগ্রি। আর লেখা লাগবে কিছু? তাহলে দুইটা ভেক্টর এ আর বি এর মধ্যবর্তী কোণ কত? 0। দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ কত? 0। এবার কাউসার হাসান আক্তার বলছে কি জানো, ভবিষ্যৎবাণী করে বলে দিতে পারি 0। ভবিষ্যৎবাণী না, তুমি যেভাবে 0 বলে দিতে পারো ওইভাবে আমিও 0 বলে দিতে পারি। এখানে অনেকে অ্যান্সার বলছে 0 প্রথম। দেখো চিন্তা করো, এই লাইন পড়লেই তো, এগুলো কিচ্ছু দরকার নাই, এই লাইন পড়লেই তো অ্যান্সার বুঝে যায়। এ আর বি এর লব্ধি হচ্ছে সি, এ আর বি এর লব্ধি হচ্ছে সি, আর এ আর বি এর মান যোগ করলে সি পাওয়া যায়। আচ্ছা, দুইটা ভেক্টরের মান যোগ করলে, এই কে কথা বলে? ভূতে নাকি? কে হঠাৎ করে কথা বলে উঠলো? কোত্থেকে কথা বললো? হ্যাঁ, কি ব্যাপার? আমি যে এখানে তোমাদের মিউট করে রাখছি, তোমরা কথা কেমনে কইলা? হে ভূত নাকি? আমি তো এখানে মিউট করে রাখছি, তোমরা কথা কেমনে কইলা? তো দেখো কি বলছিলাম, এ আর বি এর লব্ধি হচ্ছে সি, তো সেই লব্ধির মান হবে এ আর বি এর মানের যোগফল, সেই লব্ধির মান হবে এ আর বি এর মানের যোগফল। তো তুমি দেখো তো, দুইটা ভেক্টরের পি আর কিউ এর যোগফল কখন লব্ধি হইতো? যখন সর্বোচ্চ লব্ধি, বৃহত্তম লব্ধি, মনে পড়ে? বৃহত্তম লব্ধি, দুটো ভেক্টরের মান যোগ করলে যে লব্ধি পাওয়া যাইতো, দুইটা ভেক্টরের মান যোগ করলে যে লব্ধি পাওয়া যেত, সেটা হচ্ছে সর্বোচ্চ লব্ধি, সর্বোচ্চ বৃহত্তম লব্ধি। এইবার বলো বৃহত্তম লব্ধি কখন পাওয়া যায়? গত ক্লাসে সুন্দর করে একে বুঝাইছি, বৃহত্তম লব্ধি কখন পাওয়া যায়? যখন দুটো ভেক্টর পি আর কিউ কি থাকবে? একই দিকে থাকবে, তখন তাদের লব্ধি হবে বৃহত্তম লব্ধি। একই দিকে থাকলে মধ্যবর্তী কোণ কত? 0। তাহলে এখানেও তাই, এ আর বি এর মধ্যবর্তী কোণ 0। বুঝছো কি? ক্লিয়ার? এ আর বি এর মধ্যবর্তী কোণ 0। এ আর বি এর লব্ধি সি, সেই সি এর মান আবার এর মান আর বি এর মানের যোগফলের সমান। তার মানে সি হচ্ছে সর্বোচ্চ লব্ধি, সি হচ্ছে আর ম্যাক্স।
তো আর ম্যাক্স কখন পাওয়া যাবে? যখন এদের মধ্যবর্তী কোণ থাকবে 0 ডিগ্রি, তখন শেষ। কি ক্লিয়ার? তাহলে নেক্সট আসো, আজকে অনেকগুলো ম্যাথ করবো আমরা। তাহলে এটা গেল 4 নম্বর, লিখো 5 নম্বর। 5, কোন বিন্দুতে ক্রিয়ারত, কোন বিন্দুতে ক্রিয়ারত 3p ও 2p বলের লব্ধি আর। প্রথম ভেক্টরটিকে দ্বিগুণ করলে লব্ধিও দ্বিগুণ হয়। প্রথম ভেক্টরটিকে দ্বিগুণ করলে লব্ধি দ্বিগুণ হয়। লব্ধি দ্বিগুণ হয় মানে লব্ধি 2r হয়। আগে যেহেতু লব্ধি ছিল r, তাহলে এখন লব্ধি দ্বিগুণ হয় মানে লব্ধি 2r হয়। প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? ওই যে 2p আর 3p দুটো ভেক্টর, সেই ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ কত? ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? বলো। এই কে যেন আমার বিয়ের দাওয়াত চাইছে, ঠিক আছে? কে চাইছে এটা? নাম দেখা যাচ্ছে না। তারে এমন মাইট দিব, আহমেদ শুভ, তাই না? দাঁড়াও, তোমারে আমার বিয়ের দাওয়াত খাওয়াতেছি, আসো। তাহলে আসো বোর্ডে দেখো, দেখো কি বলছে। কোন বিন্দুতে ক্রিয়ারত দুটি ভেক্টর 3p আর 2p, এই 3p আর 2p এই দুটো ভেক্টরের লব্ধি হচ্ছে r। বলছে প্রথমটি কোনটা? 3p। তো 3p কে দ্বিগুণ করা হলো, তো 3p কে দ্বিগুণ করা হলে লব্ধিও দ্বিগুণ হয়। তাহলে এবার আমাকে বলো, তাহলে ওই ভেক্টর দুইটা 3p আর 2p এর মধ্যবর্তী কোণ কত? তো যা বলছে সেই অনুযায়ী হিসাব করা শুরু করে দিই। তাহলে এইটা ধরো 3p, এটা 2p, তাদের লব্ধি r, এই যে মধ্যবর্তী কোণ আলফা। এবার 3p হলো 6p দ্বিগুণ, আর 2p আছে, তো লব্ধি দ্বিগুণ হয়ে গেছে, লব্ধি হয়ে গেছে 2r, মধ্যবর্তী কোণ আলফাই। আমি কিন্তু মধ্যবর্তী কোণের চেঞ্জ করি নাই। 3p 2p মধ্যবর্তী কোণ আলফা ছিল, লব্ধি r। এবার 2p আছে, 3p কে 6p করা হয়েছে, দ্বিগুণ করে 6p করা হয়েছে, লব্ধিটা চেঞ্জ হয়ে বড় হয়ে গেছে। হ্যাঁ স্বাভাবিক, লব্ধি তো চেঞ্জ হবেই। তো লব্ধি হয়ে গেছে হচ্ছে 2r। তাহলে এখন আমাদের এখান থেকে খুঁজে বের করতে হবে যে আলফার মানটা কত। তাহলে চট করে প্রথমটার জন্য যদি আমরা সূত্র লিখি, r স্কয়ার ইকুয়াল টু 3p স্কয়ার, বুঝছো? 3p স্কয়ার 2p স্কয়ার প্লাস 2 ইন্টু 3p ইন্টু 2p কজ আলফা। তাহলে এবার একটু আসো তো কাটছাট করি। r স্কয়ার এটা সমান সমান, দেখো তো মনে মনে কাটছাট করবা, বুঝছো? 3 তেরোকে 9, 4 4 16, সরি 2 দুগুণে 4, তাহলে 9 আর 4 13, 13p স্কয়ার, বুঝছো? লাইন গ্যাপ দিলাম। আর এখানে কি হচ্ছে? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12p স্কয়ার, 12p স্কয়ার, এটা হচ্ছে কজ আলফা। তো এখান থেকে তাহলে r স্কয়ার এটা সমান সমান, আমরা এখান থেকে p স্কয়ারটাকে কমন নিয়ে 13 যোগ 12 কজ আলফা এটা লিখতে পারি, আর এটার 1 নম্বর সমীকরণ আমরা বলতে পারি। এবার আসো এটাতে আসো। এটাতে লব্ধি 2r স্কয়ার, এটা সমান সমান 6p স্কয়ার প্লাস 2p স্কয়ার, 2 ইন্টু লব্ধির মান নির্ণয় সূত্র খাটাচ্ছি, 2 ইন্টু 6p ইন্টু 2p কজ আলফা। তাহলে এখান থেকে 2r স্কয়ার, দ্যাট ইজ 4r স্কয়ার। তাহলে 6 গুণ 6 36 যোগ 4 40, 40p স্কয়ার, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24p স্কয়ার কজ আলফা। এখান থেকে p স্কয়ার কমন নাও, তাহলে 4r স্কয়ার এটা সমান সমান p স্কয়ার কমন নিলে 40 যোগ 24 কজ আলফা। তাহলে এইটা আমাদের 2 নম্বর সমীকরণ। এবার তুমি বলো তো 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ দেখে তোমার কি করতে ইচ্ছা করতেছে? মনে মনে ভাবো তো তোমার কি করতে ইচ্ছা করতেছে? 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ দেখে ভাগ দিতে ইচ্ছা করতেছে। দেখো মনে মনে ভাগ দিতে ইচ্ছা করতেছে, তো ভাগ দিয়ে দাও। 1 নম্বর ভাগ 2 নম্বর, ভাগ দিয়ে দাও। তাহলে r স্কয়ার ডিভাইডেড বাই 4r স্কয়ার, ঠিক আছে? p স্কয়ার 13 যোগ 12 কজ আলফা, নিচে ডিভাইডেড বাই p স্কয়ার 40 যোগ 24 কজ আলফা, ঠিক আছে? তাহলে এবার আসো কাটাকাটি করে দিই। p
পি স্কোয়ার আর স্কোয়ার কাটাকাটি, ঠিক আছে। কোনাকুনি গুণ, কোনাকুনি গুণ করে দাও, ঠিক আছে, কোনাকুনি গুণ করে দাও। দেখো 4 × 52, 4 × 52 যোগ 4 × 12 48 কজ আলফা সমান 40 যোগ 24 কজ আলফা। তাহলে 24 কজ আলফাটাকে এই পাশে নিয়ে আসি, বিয়োগ করলে 48 থেকে 24 বাদ গেলে 24 কজ আলফা, এটা সমান সমান 40 বিয়োগ 52 মাইনাস 12। তাহলে কজ আলফা ইকুয়াল টু -12/24, কজ আলফা ইকুয়াল টু -12/24, 12/24 মানে -1/2, তাহলে আলফা ইকুয়াল টু কজ ইনভার্স -1/2, দ্যাট মিনস 120 ডিগ্রি, 120 ডিগ্রি। হিসাব বুঝছো? হিসাব। কি ক্লিয়ার? বলো। একজন একটা কি যেন কমেন্ট করতেছিল বারবার, যখন উত্তর দিতে যাব তখনই কমেন্টটা চলে যায়, কি ব্যাপার, কই গেল? কে যেন একটা নাল ভেক্টর নিয়ে একটা কমেন্ট করছিল, এই করো তো, এখন কমেন্টটা করো, দ্রুত দ্রুত, অন্য ম্যাথে যাওয়ার আগে এখনই কমেন্টটা করো। ফাহিম ধ্রুব বলছে আলফার মান, আচ্ছা কি বলছে পড়তে পারলাম না, তার আগে কমেন্ট চলে গেল। আলফার মান বদলে নাই কেন? আচ্ছা আলফার মান বদলে নাই কেন? আলফাটা আগে ছিল আলফা, এখন কেন একই কোণ আছে? তোমার কি বলছে প্রশ্নে? বলছে এদের মধ্যবর্তী কোণের কোনো চেঞ্জ করা হয়েছে? কি বলছে? বলছে ভাইয়া নাল ভেক্টরকে কোনো বিন্দু দিয়ে প্রকাশ করা না গেলে তাহলে এর পাদবিন্দু শীর্ষবিন্দু মিলে যে একটা বিন্দু, সেটা কি আঁকা যায়? পাদবিন্দু আর শীর্ষবিন্দু যদি একই বিন্দু হয়, তার মানে সে তো শুরু হওয়ার আগেই শেষ, তুমি তো তারা আঁকতে পারবা না। তুমি কি করলা? একটা ফোঁটা আঁকলা, বললা যে ভাই এটা একটা ফোঁটা, এই ফোঁটাটারে জুম করো, আমার এখানে জুম করা যায়, দাঁড়াও এই ফোঁটাটারে জুম করি, এই যে দেখো ফোঁটা কই গেল, এখানে একটা ফোঁটা ছিল, এই যে ফোঁটা, দেখো ফোঁটাটা অনেক বড় হয়ে গেছে জুম করার পরে, দেখো এই ফোঁটাটা এই যে সরা নিলাম, দেখো ফোঁটাটা কত ছোট্ট, আর এই যে জুম করার পরে দেখো ফোঁটাটা বড়। তাই জুম করলে দেখো, জুম করলে তো তার একটা পাদবিন্দু শীর্ষবিন্দু হয়ে যাবে, এই কারণে আঁকাই যায় না। নাল ভেক্টরকে তো আঁকাই যায় না, পাদবিন্দু আর শীর্ষবিন্দু একই বলেই তো তাকে আঁকা যায় না, কারণ শুরুর আগে সে শেষ, তুমি আঁকতেই পারবা না। আমার কথা বুঝছো? কি ক্লিয়ার? তাহলে এবার একটা ম্যাথ করো 5 নম্বর, এবার তোমরা এটা করবা 6 নম্বর, ঠিক আছে। বলা হচ্ছে 2p এবং p, 2p ও p এর লব্ধি হচ্ছে r। এবার প্রথমটিকে দ্বিগুণ করলে লব্ধি 3 গুণ হয়, লব্ধি 3 গুণ হয়, লব্ধি 3 গুণ হয়। তাহলে মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ কত বলো? আগের প্রশ্ন আর এই প্রশ্নের মধ্যে কোনো পার্থক্য আছে? বলো, আগের প্রশ্ন আর এই প্রশ্নের মধ্যে কোনো পার্থক্য আছে? আগের প্রশ্নটাই তো এটা, তাই না? একই কোশ্চেন না? তো এটা মনে করো এমসিকিউ আকারে আসছে, এমসিকিউ আকারে আসছে। ধরো বলছে 0 ডিগ্রি, 180 ডিগ্রি, তারপরে 120 ডিগ্রি, আর মনে করো 90 ডিগ্রি, এমসিকিউ আকারে আসছে। তো এমসিকিউ আকারে আসলে বিশেষ করে তুমি করতে পারো, এগুলো এত কিছু করতে পারো, কিন্তু এমসিকিউ আকারে আসলে আমি এত কিছু না করব না। আমি কি করব? এমসিকিউ আকারে আসলে বলছে 2p আর p এদের লব্ধি r, প্রথমটিকে দ্বিগুণ করলে লব্ধি 3 গুণ হয়, লব্ধি 3 গুণ হয়। তাহলে তাকাও, একটু বোর্ডে তাকাও, একটা ভেক্টর 2p, এটা 2p, দেখি আমি চেক করে দেখি, প্রথম থেকে চেক করে দেখি, অপশন টেস্ট। এই যে অপশন টেস্ট কাকে বলে? 180 ডিগ্রি। আচ্ছা তাহলে এটা 2p আর এটা হচ্ছে p, বলো এদের লব্ধি কত? এদের লব্ধি r, এদের লব্ধি r, আর কত? এটা 2p আর এটা p, মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, তাহলে এদের লব্ধি এদিকে p, তাহলে এদের লব্ধি হচ্ছে p। এবার বলছে প্রথমটিকে দ্বিগুণ করলে 2p এখন 4, তো 2p এখন 4p, দেখি তো 4p, এটা 4p, আর এইদিকে যেটা ছিল সেটা p আছে, তাহলে এটা 4p, এটা p, তাহলে 4p p, তাহলে লব্ধি এখন কত? লব্ধি এখন 3p, না না, এটা p আর এটা 4p, তাহলে লব্ধি এখন কত?
3p, তো লব্ধি আগে কত ছিল p, এখন কত 3p, তো লব্ধি কত গুণ হয় 3 গুণ হয়, তাহলে অ্যান্সার 180 ডিগ্রি। মিলে গেল অ্যান্সার 180 ডিগ্রি, এই যে চালাকি মিলে গেল। অনেকে বলতে ভাই বাকিগুলো টেস্ট করবা, প্রথমটা মিলে গেল তাহলে বাকিগুলোতে আর আসার দরকার নেই। কিন্তু যদি না মিলতো তুমি একটা অপশন টেস্ট করে নিতে পারতা, যেমন ধরো জিরোর জন্য আমরা চেক করব, জিরো, তাহলে এটা জিরোর জন্য চেক করি এখানে, তাহলে এটা 2p, এটা 2p আর এইটা p, সরি এইটা p একই দিকে, তাহলে 2p আর p লব্ধি হচ্ছে 3p, এই যে লব্ধি আর হচ্ছে 3p। এবার 2p কে 4p করলাম, 4p হইল, এটা 4p হইল আর এটা p ছিল, তাহলে 4p আর p এখন হবে 5p। তাহলে এবার দেখো তো আগে ছিল 3p এখন হচ্ছে 5p, তাহলে এটার কি 3 গুণ, এটা কি 3 গুণ হয়েছে না 3 গুণ না 3 গুণ হয়নি, তাহলে 0 ডিগ্রি হইতে পারবে না, এই যে আলফাটা 0 ডিগ্রি হবে না, একই দিকে হবে না, তাহলে 0 ডিগ্রি অপশন টেস্ট করে মিললো না, 180 ডিগ্রি অপশন টেস্ট করে মিলে গেল। ঠিক তেমনি 120 ধরো মিললো না, 90 ধরো মিললো না, কথা বুঝছো ক্লিয়ার? এগুলারে বলা হয় অপশন টেস্ট, যে অপশন টেস্ট করে উত্তর। অনেক সময় তোমার মনে করো মূল নিয়মে করতে ইচ্ছা করতেছে না, তুমি অপশন টেস্ট করো, টেস্ট করলে হয়ে যাবে। ঠিক আছে, ইফতেখার তানজিম বলছে ওয়ান্স মোর, আরেকবার ভাইয়া আরেকবার, কি অপশন টেস্ট করতেছি আমরা, দেখো ভালো করে বুঝাই, এইখানে এই যা অপশন টেস্ট করতেছি তোমার বুঝাই, বোর্ডে দেখো ভালো করে, বোর্ডে দেখো, এই দেখো আরেকবার করো, এই যে কমেন্টের দিকে খেয়াল করো বলেই তো তোমরা আরেকবার করো। এটা 2p ধরলাম 180 ডিগ্রি, অপশন টেস্ট আমি আগে ধরে নিলাম আলফা 180 ধরে নিয়ে কাজ করব, দেখি 180 হলে কি হয়, তাহলে এটা 2p আর একটা p, তাহলে p কোন দিকে, এদিকে, 180 হলে এই যে দেখো 180, বলো এর লব্ধি কত, 2p আর p লব্ধি কত, লব্ধি p, এই যে লব্ধিটা p, তাহলে এই যে r লব্ধি r হচ্ছে p। এইবার আমাদের বলছে প্রথমটিকে দ্বিগুণ, 2p কে দ্বিগুণ, আচ্ছা করি তো দেখি 2p কে দ্বিগুণ করি তো, 2p কে দ্বিগুণ করলাম, 2p কে দ্বিগুণ করলে এখন হইল 4p, আর p যা ছিল তাই থাকবে, p যা ছিল তাই থাকবে, তাহলে এটা 4p এটা p, তাহলে এদিকে লব্ধি কত, এদিকে লব্ধি 3p, তাহলে আগে ছিল p এখন 3p, তাহলে 3 গুণ হইছে, 3 গুণ হইছে, হ্যাঁ 3 গুণ হইছে, তাহলে অ্যান্সার হচ্ছে 180, অপশন টেস্ট, অ্যান্সার হচ্ছে 180, এটা হচ্ছে অপশন টেস্ট করে। কি ক্লিয়ার? 0 ডিগ্রি নিলাম, দেখলাম মিলে না, p আর 2p একই দিকে মানে 0 ডিগ্রি, তাহলে লব্ধি হচ্ছে 3p। আচ্ছা 2p কে যদি 4p করা হয় তাহলে তো লব্ধি 4p আর p যোগ করে 5p, তো 5p তো 3p এর লব্ধি না 6p হলে হতো, এখানে 3p তার 3 গুণ, সরি 3 গুণ 9p হলে হইতো, তা তো হচ্ছে না। বুঝতে পারছো? নূর আলম প্রিন্স, বুঝছি, ওকে গুড, বুঝলে তো খুবই ভালো, বুঝলে তো খুবই ভালো। তাহলে চেঞ্জ করলাম, এটা কত নম্বর ছিল 6, আচ্ছা এবার 7 নম্বর ম্যাথ। 7 নম্বর লিখো, দুইটি বল সমকোণে ক্রিয়ারত থাকলে, দুইটি বল সমকোণে ক্রিয়ারত থাকলে, দুইটি বল সমকোণে ক্রিয়ারত থাকলে লব্ধি √13 নিউটন। তারা 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত থাকলে, 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত থাকলে লব্ধি √7 নিউটন, √7 নিউটন। ঠিক আছে, তাহলে প্রশ্ন করছে বলদ্বয়ের মান কত, বলদ্বয় কত কত। তো চলো করে ফেলি, কয়টা ভেক্টর, দুইটা ভেক্টর, দুইটা বল ভেক্টর, তারা যদি পরস্পরের সাথে লম্বভাবে ক্রিয়ারত থাকে তাহলে লব্ধি হয় √13, আর 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত থাকলে লব্ধি হয় হচ্ছে √7, 120 ডিগ্রিতে ক্রিয়ারত থাকলে। তো এখন বলা হচ্ছে তাহলে বলদ্বয়ের মান কত বের করো, বলদ্বয়ের মান কত বের করতে হবে। তাহলে আসো চিত্র আঁকি, তো ধরি একটা পি আর একটা কিউ, তাহলে ধরলাম এটা পি, এটা পি আর এটা কিউ, তো পি আর কিউ লম্বভাবে ক্রিয়ারত থাকলে তাদের লব্ধি এটারে R1 বললাম, এটা √13 নিউটন, √13 নিউটন। তাহলে ভাই সূত্র যদি লিখি যে √13 নিউটন, অর্থাৎ একবারে লিখি √13 তার স্কয়ার, এটা সমান সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার।
তাহলে অতএব পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার এটা সমান সমান হচ্ছে 13। এক নম্বর সমীকরণ। দুটো আননোন কোয়ান্টিটি একটা সমীকরণ দিয়ে তো আর হবে না, ঠিক আছে? একজন বলছে 5 আর 12 হবে, সবসময় কি বুদ্ধি খাটে? এটা 5 আর 12 হবে। এবার আসো, বলছে তার 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত থাকলে পি আর কিউ 120 ডিগ্রি আলফা, 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত থাকলে তখন লব্ধি। তো তখন যে লব্ধি, সেই লব্ধিটাকে বললাম R2। তো সেটা কত? √7। তাহলে এবার যদি এই ক্ষেত্রে সূত্রটা লিখি তাহলে কি হবে? √7 তার স্কয়ার, লব্ধির স্কয়ার, এটা সমান সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos 120 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 7 পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, দেখো ভালো করে, প্লাস 2pq cos 120 মানে -1/2। তো 2 আর 2 কেটে গেল, তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস pq এটা সমান সমান 7। যেখানে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার সমান সমান 13, তাহলে এখানে 13 বসাই, 1 থেকে মান বসাচ্ছি 13, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ারের মান 13 মাইনাস pq সমান সমান 7। তাহলে pq কে ওই পাশে পাঠাই আর 7 কে এই পাশে নিই, তাহলে pq সমান সমান 13 মাইনাস 7, তাহলে 13 থেকে 7 বিয়োগ দিলে 6। এইটারে বললাম 2 নম্বর সমীকরণ। আননোন কোয়ান্টিটি দুটো পি আর কিউ, ইকুয়েশন আমার হাতে আছে দুটো, 1 নম্বর 2 নম্বর ইকুয়েশন দুটো আছে। আননোন কোয়ান্টিটি দুটো, ইকুয়েশন যদি দুটো হয় তাহলে আমরা বের করতে পারবো, ঠিক আছে? মান বের করতে পারবো, কোনো ব্যাপার না। তাহলে আননোন কোয়ান্টিটি দুটো, ইকুয়েশন দুটো, মান বের করা যাবে। এবার মান কেমনে বের করবা সেটা তোমার ব্যাপার, অনেকভাবে করা যায়। যেমন এইখান থেকে যদি আমি বলি কিউ সমান সমান 6/p, সেটা আমরা এখানে বসাই দিব, কিউ এর জায়গায় বসাই দিয়ে মিডিল টার্ম ব্রেক ট্রেক করে মান চলে আসবে, ঠিক আছে? মিডিল টার্ম ব্রেক ট্রেক করে মান চলে আসবে। অথবা আরেকটা ভাবে করা যায়, সেটা হচ্ছে যে দেখো এদিকে দেখো, পি প্লাস পি প্লাস কিউ তার হোল স্কয়ার, এটা সমান সমান পি স্কয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কয়ার। কি বুঝছো? তাহলে এখান থেকে পি প্লাস কিউ এটা সমান সমান পি স্কয়ার কিউ স্কয়ার 13 যোগ 2 গুণ পি কিউ এর মান 6, ঠিক আছে? তাহলে এর আর কি রুট, এর রুট, তো 6 গুণ 2 12, তো 12 আর 13 25। তাহলে অতএব পি প্লাস কিউ সমান সমান 5, ঠিক আছে? প্লাস মাইনাস দিব না, কিন্তু রুট করলে অনেকে বলতে পারে ভাই প্লাস মাইনাস, ভেক্টরের মান কখনো মাইনাস হয় না। পি এর মান প্লাস হবে, কিউ এর মান প্লাস হবে, দুটোর মান যোগ করলে প্লাসই হবে, ঠিক আছে? এখানে কিন্তু মাইনাস প্লাস হবে না, এই কারণে আমরা কিন্তু প্লাস মাইনাস দিই নাই রুট করার পরেও। তাহলে পি প্লাস কিউ হচ্ছে 5। এবার ঠিক একইভাবে যদি আমরা পি মাইনাস কিউ বের করতাম, যে পি মাইনাস কিউ স্কয়ার সমান সমান কত, তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার তখন হয়তো -2pq। তাহলে এটার মান হইতো কত? এটার মান হচ্ছে 13 বিয়োগ, তাহলে অতএব পি মাইনাস কিউ সমান সমান হইতো, এটা দেখো 13 বিয়োগ 2 গুণ 6 12, 13 বিয়োগ 12 1, তো √1 মানে তো 1ই। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তো 1 আর 2 তো দিছি, তাহলে এটারে 3 বলি আর এটারে 4 বলি, ঠিক আছে? এবার এই দুইটা যোগ করলে পি এর মান চলে আসলো, যে 3 যোগ 4, তাহলে দুইটা যোগ করো, যোগ করলে কিউ কিউ কাটাকাটি 2p = 6, 2p = 6, তাহলে p = 3। আর পি এর মান 3 হলে কিউ এর মান তো আর বলার অপেক্ষা রাখে না, যে কোনো একটাতে বসাও। পি এর মান 3, তাহলে কিউ এর মান 5 - 3, 5 - 3 2। তাহলে পি এর মান 2, সরি পি এর মান 3 আর কিউ এর মান 2। কি ক্লিয়ার? আমার কথা কি বুঝছো? কি ক্লিয়ার? এই ম্যাথে এত সমীকরণ কেন? ম্যাথে তো সমীকরণ থাকবেই, তাহলে একটা 3 একটা 2। অথবা আরেকটা ভাবে করা যায়, আরেকটা ভাবে কি, এইখান থেকে এই যে কিউ এর মান 6/p এটা নিয়ে বসাও এখানে, ঠিক আছে? 1 নঙে বসাও। দেখো এই যে আরেকটা ভাবে তোমাকে আমি করে দিচ্ছি, তোমার দরকার নাই, থাকুক এখানে থাকুক। এই যে 1 থেকে পাই, এই যে পি স্কয়ার কিউ এর জায়গায় আমি বসাবো, এই যে কিউ স্কয়ার আছে না, এখান থেকে বসাবো কিউ সমান সমান 6/p, 6/p তার স্কয়ার, এটা সমান সমান 13। তাহলে তখন করলে এইভাবে করা যাইতো, পি স্কয়ার উপরে 36 আর নিচে পি স্কয়ার সমান সমান 13। তাহলে নিচে পি স্কয়ার আর উপরে p⁴ প্লাস 36 সমান সমান 13 পি স্কয়ার। তো 13 পি স্কয়ারকে এই পাশে নিয়ে আসি, ঠিক আছে?
মাইনাস 13p², মানে লাইন গ্যাপ দিচ্ছি, বুঝছো? p⁴ মাইনাস 13p² প্লাস 36। তুমি আর 2 লাইন করলে এটা পাইতে, আমি একবারে লিখলাম। এবার 36কে বানাইতে হবে 13। তাহলে এখন বলো কত দিয়ে মিডিল টার্ম করলে 36 13 হবে, বলো? ঠিকঠাক হিসাব করছি সব কিছু? p² 36 13 বানাইতে হবে। তাহলে 9 10 করে 12 13, 4 নং 36, তাই না? ঠিক আছে না? 4 নং, হ্যাঁ 4 আর 9। তাহলে p⁴ মাইনাস 9p² মাইনাস হচ্ছে 6p² প্লাস 36 ইকুয়াল টু 0। তারপরে এখান থেকে p² কমন নাও, তাহলে p² মাইনাস 9, আর এখান থেকে মাইনাস 6 কমন নাও, তাও p² মাইনাস 9 সমান সমান 0, সমান সমান 0। এই 0। তাহলে এখান থেকে p² মাইনাস 6, p² মাইনাস 9 আর p² মাইনাস 6, এটা ইকুয়াল টু 0। তাহলে p সমান সমান মাইনাস 6 কমন নিলে মাইনাসে মাইনাসে প্লাস p² মাইনাস 9 p²। ঠিকঠাক করছি বলো তো হিসাব? হয়েছে। p এর দুইটা মান √6 কেন আসলো? 6 কমন নিলাম, 4 নং 36, দেখছো? আহারে কি আহম্মকিটা করছি বলো তো? 6 কমন নিলে 4 নং 36, 4 নং 36 বলতেছি আর বসাইছি 9 আর 6, তো অবস্থা। এটা 4 হবে, এটা 4, তাই তো ভাবি কি হইলো? এটা 6 কেন আসে? এটা 4 হবে, এটা 4 হবে, এটা 4 হবে, বুঝছো? তো যাই হোক, ম্যাথ হবে, সমস্যা নাই। মাঝে মাঝে এরকম মাথা খারাপ হয়। p², তাহলে p² মাইনাস 9 আর মাইনাস 4 কমন যাবে, ওখানে 6 লিখে ফেলছিলাম, সরি। p² মাইনাস 9 সমান সমান 0, সমান সমান 0 0 0 0। এই যে, তাহলে এই যে দেখো p সমান সমান √4 মানে 2, আর p সমান সমান হচ্ছে 3। তাহলে p যদি 2 হয় তাহলে q হচ্ছে 3, আর p যদি 3 হয় তাহলে q হচ্ছে 2, বুঝছো? ঠিক আছে, বুঝছো? হ্যাঁ, বুড়া হয়ে গেছি তো, বয়স বেড়ে গেছে না, এই তো বুড়া টুরা হয়ে গেছি, বয়স বেড়ে গেছে। 2 নম্বর সমীকরণ বুঝি নাই, মাথায় একটা বাড়ি দাও, আসো আমার কাছে আসো, মাথায় একটা বাড়ি দিয়ে দিই। 2 নম্বর সমীকরণ বুঝে যাবা। 2 নম্বর সমীকরণ বুঝি নাই। এই 2 নম্বর সমীকরণ না বোঝার কি আছে? এখান থেকে এদের আর পি আর কিউ এর লব্ধি হচ্ছে √7। তাহলে লব্ধির সূত্র লিখছি, √7 এর স্কয়ার সমান সমান p² q² 2pq cos আলফা as আলফা। এক প্রশ্নে বলা আছে 120 ডিগ্রি, প্রশ্নে বলা আছে এবার 120 ডিগ্রি cos 120 ডিগ্রি মানে -1/2, তাহলে 2 2 কাটাকাটি মাইনাস pq। এবার এই p² সমান p² প্লাস q² সমান সমান 13 একবার বসা দিছি। এই যে এই জায়গাটা, এটা সমান সমান 13, এটা লিখে দিছি। এটা না বোঝার কি আছে? তাহলে দুই ভাবেই করা যাবে, বুঝছো? ভাইয়া ক্যালকুলেটরে করলে হবে না, ক্যালকুলেটরে করলে হবে না কেন? ক্যালকুলেটরে করতে পারলেও হবে, ঠিক আছে? ওকে, তাহলে অনেকগুলো ম্যাথ করলাম। এবার শোনো, তোমাদের একটা হোমওয়ার্ক দিব, এই হোমওয়ার্কটা করে রাখবা, ঠিক আছে? কোন একটা বস্তুর উপর একই সাথে ক্রিয়ারত বল 3টা, আমরা পরের দিন এটা করব, তুমি এই হোমওয়ার্কটা বাসায় করে রাখবা। এটা হচ্ছে 5 নিউটন, এই বলটা 5 নিউটন, তার সাথে 30 ডিগ্রি কোণ করে ক্রিয়ারত এই বলটার মান হচ্ছে 4 নিউটন, তার সাথে আবার 20 ডিগ্রি করে আর একটা বল হচ্ছে 3 নিউটন। 4 5 3। তাহলে একটা বস্তুর উপর একই সাথে ক্রিয়ারত বল কয়টা? 3টা।
5 নিউটন, 4 নিউটন, 3 নিউটন। ক্রিয়ারত বল কয়টা? 3টা। তো প্রশ্ন হচ্ছে বল ত্রয়ের লব্ধির মান ও দিক। বল ত্রয়ের লব্ধির মান ও দিক নির্ণয় করতে হবে। তুমি দুটো ভেক্টরের লব্ধির মান ও দিক বের করতে জানো, দুটো ভেক্টরের জন্য জানো। আমি তোমাকে এখানে কয়টা ভেক্টর দিছি? 3টা ভেক্টর। 5 নিউটন, 4 নিউটন, 3 নিউটন। 5 আর 4 এর মধ্যবর্তী কোণ 30, 4 আর 3 এর মধ্যবর্তী কোণ 20। তাহলে এইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এই প্রবলেমটা থাকবে তোমাদের হোমওয়ার্ক, বুঝছো? এটা কত নম্বর প্রবলেম দেওয়া যায়? এটা 7 করছি, তাহলে এটাকে 8 নম্বর প্রবলেম। তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা বাসায় করবা, ঠিক আছে? লব্ধির মান নিউটন কেন? লব্ধির মান এন কেন? নিউটন বল বলছে তাই নিউটনে লিখছি, একক লিখছি, একক, ঠিক আছে? এই যে 5 নিউটন, 4 নিউটন, 3 নিউটন, 3টা বল। এটা ভাইবো না যে এটা পি আর এটা কিউ আর এটা আর, এটা ভাবিও না। আমি এটা লব্ধি বলিনি, এটা লব্ধি বলিনি, আমি লব্ধিটাই তোমার বের করতে বলছি। তো তুমি তো দুটো ভেক্টরের লব্ধি বের করতে জানো, 3টার জন্য তো জানো না। আমি তোমার একটা হিন্টস দিয়ে দিই। তুমি যেহেতু দুটোর হিসাব জানো, 3টার হিসাব জানো না, তুমি যে লব্ধির সূত্র জানো r = √p² q² 2p q cos α, সেখানে ভেক্টর হচ্ছে দুটো, পি আর কিউ দুটো, কিন্তু আমি দিছি কয়টা? 3টা ভেক্টর। অর্থাৎ একটা বস্তুকে তুমি, তোমার বন্ধু, দুইজন বন্ধু, আবুল আর বাবুল আর তুমি ধরো আবুল বাবুল তুমি কাবুল, 3জন মিলে 3 দিকে টানতেছে, 3টা বলে টানতেছে। এবার এদের লব্ধির মান ও দিক বের করবা। তুমি তো দুটো ভেক্টরের লব্ধির মান ও দিক বের করতে জানো, আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম যে তুমি 3টা ভেক্টরের লব্ধির মান ও দিক বের করবা। এবার তার জন্য তোমার একটা হিন্টস দিয়ে দিচ্ছি। হিন্টস কি? তুমি যেহেতু দুটো ভেক্টরের লব্ধির মান ও দিক বের করতে জানো, তাহলে তুমি একটা কাজ করবা, এই 3টার মধ্যে দুটো দুটো করে হিসাব করবা। ধরো 3 আর 4 এর হিসাব করবা, ঠিক আছে? তখন 5কে দেখবা না, তারপরে 3 আর 4 এর হিসাব করে যে লব্ধিটা পাবা তার সাথে 5 এর হিসাব করবা। কথা কি বুঝছো? ক্লিয়ার? অথবা 4 আর 5 এর লব্ধি করবা, লব্ধি করে যেটা পাবা তার সাথে 3 এর হিসাব করবা। তাহলে দুটো দুটো করে হিসাব করবা। তাহলে এইভাবে করে রাখবা, ঠিক আছে? একজন বলছে উপাংশে ভাগ করলে করা যাবে কিনা? গাইজ না, উপাংশ দিয়ে কি জানো কি লিখছো, ঠিক আছে? উপাংশ টুপাংশ দেখবো আমরা সামনে। আমরা এখন উপাংশ পারি না, আমরা আপাতত সামান্তরিক সূত্র পারি। আপাতত সামান্তরিক সূত্র দিয়ে করব, বুঝছো? বুঝতে পারছো? তো পরের দিন আমরা শোনো এই ম্যাথগুলো করব এবং নতুন একটা জিনিস শিখবো। তারপরে আমরা ক্যালকুলেটরে ম্যাজিক দেখবো, বুঝছো? ক্যালকুলেটরে ম্যাজিক দেখবো। তাহলে আজকে যাও, আজকে ছুটি, টাটা।